আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে ওয়ান শট এমসিকিউর ফুল সাপোর্ট আমরা তোমাদেরকে দিব। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকে আমরা প্রথম ক্লাসটা নিয়ে হাজির হয়ে গেছি। আমরা আসলে যেইটা আমাদের মেইন লক্ষ্য ছিল এইচএসসি 25 ব্যাচদেরকে, তোমাদেরকে আমাদের মেইন টার্গেট হলো যে এমসিকিউতে একেবারে বস বানিয়ে তোলা, এমসিকিউর কনসেপ্ট দিয়ে যাতে তুমি সিকিউ অ্যান্সার করতে পারো সেইটারও ব্যবস্থা করে দেওয়া। তার মানে আমরা আজকের ক্লাসে শুধুমাত্র ওয়ান শট এমসিকিউ সলভ করব, বিষয়টা মোটেও তা না। আমরা চেষ্টা করব যে আজকের ক্লাসে কনসেপ্টের পাশাপাশি আমরা ওয়ান শট এমসিকিউগুলা সলভ করে ফেলার। তো আমরা বিগত বছরের বোর্ডের এমসিকিউগুলা অ্যানালাইসিস করে যেই এমসিকিউগুলা ইম্পর্টেন্ট এগুলা রাখার চেষ্টা করছি, এবং আমরা টপিক ওয়াইজ ভাগ করে 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 কোশ্চেন সলভ করে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করতেছি। আমরা এমনভাবে তোমাদেরকে বস বানাবো যাতে তুমি প্রত্যেকটা সাবজেক্টে এসএসসিতে এই প্লাসটাকে এনশিওর করো। এখন কথা হলো যে ভাইয়া আপনি আসলে কিভাবে পড়াতে যাচ্ছেন? আমি তো বলেই দিলাম যে আমি টপিক ওয়াইজ তোমাকে ওইভাবে ধরে 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 পড়াবো। এখন কথা হলো যে আমরা আসলে এখন থেকে শুরু করে দেওয়া উচিত। তো আমরা এখন শুরু করব। আমরা আজকে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো জটিল সংখ্যা। চলো আমরা শুরু করি জটিল সংখ্যাটা। জটিল সংখ্যাটা তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের, এটা হলো থার্ড চ্যাপ্টার। বা আমরা আরেকটা বিষয় বলি, আমরা কেন সেকেন্ড পেপার দিয়ে আসলে শুরু করতেছি এই জার্নিটা, তার অন্যতম কারণ হলো যে তোমরা কয়েকদিন আগে মাত্র কলেজের সেকেন্ড পেপার বইটা শেষ করছিলাম। ম্যাক্সিমাম কলেজগুলোতে সেকেন্ড পেপার বইটা সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। তো ওই যে সেকেন্ড পেপার বইটা যেহেতু তোমরা শেষ করছো, সেই কারণে এই একটা মাত্র লক্ষ্যে আমাদের টার্গেট হলো যে আগে তুমি যেহেতু সেকেন্ড পেপার সম্বন্ধে ধারণা আছে, সেকেন্ড পেপারটা আগে শেষ করে আমরা তারপর ফার্স্ট পেপারে যাব, যাতে এমন হয় বিষয়টা যেটা আমাদের ধারণা আছে সেটা যেন অতি সহজে আমরা কি করতে পারি বলো তো ভাইয়া, আমরা যেন সেটা নিতে পারি। তো এই জন্যই আমরা মেনলি সেকেন্ড পেপারকে আগে চুজ করা। তো সেকেন্ড পেপারে আমরা চ্যাপ্টারগুলো পড়াবো, তারপর আমরা ফার্স্ট পেপারে যাব। এটা হলো ম্যাথের ক্ষেত্রে। বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে এক একটা ক্ষেত্রে এক এক রকম। এখন কথা হলো যে এত টাইম আমাদের হাতে আসলে নাই যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার। তবে আমরা চেষ্টা করবো যে যতভাবে তোমাকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা সেটুকু দেওয়ার। ঠিক আছে? তো চলো আমরা এখন থেকে শুরু করে দেই, আমরা লেট করব না। ঠিক আছে? জটিল সংখ্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। জটিল সংখ্যা আমরা জানি কি, আমরা জানি যে এইচএসসিতে এই জটিল সংখ্যা চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে আমার ন্যূনতম 4 থেকে 5টা এমসিকিউ আসবে। তবে আমরা এইটুকু ধরে রাখতেই পারি আমাদের 4 থেকে 5টা এমসিকিউর মধ্যে 4টা ন্যূনতম থাকবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া এই জটিল সংখ্যা জিনিসটা কি আসলে, একটু এইটা বলুন আপনি। আচ্ছা, জটিল সংখ্যা নাম দেখে আমরা এইটুকু বুঝতে পারি যে এটা একটা জটিল জটিল ভাইব আছে, তার মানে এটা সহজ সরল কিছু হতে যাচ্ছে না। এখন বিষয়টা কেমন আমি একটু তোমাকে দেখাই বিষয়টা কেমন। ধরো ভাইয়া, ধরো তোমাকে আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 0, এটা সমাধান নির্ণয় করতে, তখন তুমি কি করবে? তুমি যেই কাজটা করতে পারো এখান থেকে, যে এক্স স্কোয়ার বলবা যে ভাইয়া এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু -5 হবে, এক্স ইকুয়াল টু হবে √5। এই প্রবলেমটা সলভ সবাই এরকম ভাবে বের করতেছিলা, তাই না? খুব স্বাভাবিক বিষয়। তো এই যে এখানে এসে আটকে গেছিলা, তুমি ভাবতেছিলা যে ভাইয়া রুটের মধ্যে তো কখনো মাইনাস হতে পারে না, তাহলে আপনি কেন ভাইয়া মাইনাস দিচ্ছেন? এখন দেখো ভাইয়া, তাহলে তো এইটার ভাইয়া অ্যান্সার বের করা সম্ভব না। হ্যাঁ ভাইয়া, অবশ্যই সম্ভব না। এখানে ঠিক আমরা যেরকম ভাবতেছি সম্ভব না, বিজ্ঞানী অয়লারও প্রথমে ভাবছিল হয়তো বা সম্ভব না, কিন্তু বিজ্ঞানী অয়লারের মাথায় যে জিনিসটা আসছে, বিজ্ঞানী অয়লার বা অনেকে ইউলার উচ্চারণ করে বা অয়লার উচ্চারণ করে, তার মাথায় এই জিনিসটাকে এরকম ভাবে চিন্তা আসছে, আমি যদি এটাকে এরকম ভাবে লিখি, দেখো তো ভাইয়া কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই। √5 ইন্টু √1। তো এই জায়গাটায় কি কি পার্ট আছে একটু আমি বলি তোমাকে ভাইয়া। এই জায়গায় দেখো, এটা একটা হলো বাস্তব পার্ট, এটা হলো কি একটা পার্ট, বাস্তব পার্ট। আর এইটা দেখো ভাইয়া, এটা কি পার্ট? একটা রুটের মধ্যে মাইনাস, একটা অবাস্তব, একটা কাল্পনিক জিনিসপাতি। তার মানে এটা হলো একটা কাল্পনিক নাম্বার। ঠিক আছে? একটা কাল্পনিক সংখ্যা। তার মানে দেখো ভাইয়া, এই যে কাল্পনিক নাম্বার, বাস্তব এবং কাল্পনিকের যখনই মিশ্রণ হয় তখনই আমরা সেটাকে জটিল সংখ্যা বলে আখ্যায়িত করতে পারি। তার মানে জটিল সংখ্যা এই জিনিসটা কি হবে বলতো ভাইয়া? এই জটিল সংখ্যা জিনিসটা দুইটা পার্ট নিয়ে তাহলে সংগঠিত হচ্ছে বা গঠিত হচ্ছে। সেটা কি কি বলতো ভাইয়া? বাস্তব এবং কাল্পনিক। কি কি ভাইয়া? বাস্তব এবং কাল্পনিক।
এই যে বাস্তব এবং কাল্পনিক যে দুইটা পার্ট আছে এদেরকেই আমরা সম্মিলিতভাবে কি বলতে পারি, জটিল সংখ্যা বলতে পারি। এখন আসি ভাইয়া, জটিল সংখ্যার আমাদের আদর্শ রূপ কোনটা? জটিল সংখ্যার আমাদের আদর্শ রূপ তুমি বলতে পারো যে ভাইয়া এখানে টাইপ 1 দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? টাইপ 1টা হলো যে আমরা আজকের ক্লাসে যে প্রথম টপিকটা পড়বো সেটার নাম হলো টাইপ 1। ঠিক আছে, চলো আমরা একটু দেখি সেই টাইপটা কি নির্দেশ করতেছে। এটার নাম হলো কি, এটার নাম আমরা টাইপের নাম পরে দিচ্ছি, আগে আমরা একটু দেখি জটিল সংখ্যার আদর্শ রূপ। জটিল সংখ্যার আদর্শ রূপ। এখন জটিল সংখ্যার আদর্শ রূপে আমি একটু আগে বলছিলাম কি ভাইয়া, তোমার এখানে বাস্তব এবং কাল্পনিক পাঠের মিশ্রণ থাকবে। তার মানে বাস্তব এবং কাল্পনিক পাঠের মিশ্রণ থাকবে। এই যে ভাইয়া দেখো ভাইয়া, এই যে আমাদের যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনকে আমি কি বলতে পারি, এই ইকুয়েশনটাকে আমি বলতে পারি জটিল সংখ্যার আদর্শ রূপ। এখানে x হলো বাস্তব পাঠ এবং i y হলো কাল্পনিক পাঠ। এই বাস্তব এবং কাল্পনিক মিশ্রণকেই কিন্তু আমরা জটিল সংখ্যা বলে থাকি। এখন সংখ্যা রেখায় যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই, আমরা যদি এইটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই, দেখো ভাইয়া আমরা যদি এইটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই, কোন রেখায় বলো তো ভাইয়া? সংখ্যা রেখা। একটু ভালো করে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, যদি আমরা এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই তাহলে মনে রাখবা ভাইয়া, মনে রাখবা এক অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর বলো তো ভাইয়া? এক অক্ষ বরাবর কি থাকবে বলো তো ভাইয়া? এক অক্ষ বরাবর বাস্তব পাঠের মান বসবে। এখানে বাস্তব পাঠের মানটা কত আছে দেখো তো ভাইয়া? এখানে বাস্তব পাঠের মানটা আছে x, এবং y অক্ষ বরাবর আমাদের বসবে কি? কাল্পনিক পাঠের সহগের মান। দেখো কাল্পনিক পাঠের সহগটা কত আছে? y আছে, তার মানে y। তাহলে আমি যদি এটাকে একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এটার মান যদি y হয় তাহলে বলো তো ভাইয়া এইটুকুর মান কি হবে? y হবে। এখন দেখো ভাইয়া আমরা x এবং y পেয়ে গেছি, তুমি আমাকে বলো ভাইয়া এই জিনিসটাকে আমরা কি, এই জিনিসটাকে আমরা অতিভুজ r দিয়ে প্রকাশ করতেছি। এখন এই জিনিসটাই আসলে একটা অন্য কিছু নির্দেশ করে, সেটা আমি একটু পরে আসতেছি। আর এইটা হলো কি? এটা হলো থিটা। এখন কথা হলো যে ভাইয়া আমরা এই আজকে যে প্রথম টপিকটা শিখবো সেটার নাম কি? সেটার নাম হলো, আমাদের প্রথম টপিকটার নাম হলো মডুলাস। কি ভাইয়া? মডুলাস। এই মডুলাস জিনিসটা কি সেটা আমরা একটু পরে জানতেছি। আগে আমরা এটুকু জেনে রাখি যে এই যে আর যেটা দেখতে পাচ্ছিলা, এই যে ভাইয়া আর যেটা দেখতে পাচ্ছিলা, এটাকে অতিভুজ অথবা তোমরা এটাকে আজকে জেনে রাখবা এটাকে মডুলাসও বলা হয়। কিভাবে বলা হচ্ছে একটু পরে শিখতেছি। দেখো ভাইয়া এখান থেকে আমাদের, আমি যদি বলি তোমাকে ভাইয়া বলো তো cos থিটার ইকুয়াল টু কত হবে, তুমি আমাকে বলো তো ভাইয়া cos থিটার ইকুয়াল টু কত হবে? কত হবে বলো তো ভাইয়া? ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে? x, আর অতিভুজ কত? r। তাহলে x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? r cos থিটা। আর cos থিটার, আর cos থিটার, তার মানে এইটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। এরপরে আসো ভাইয়া sin থিটার। sin থিটার বলো তো ভাইয়া sin থিটার ইকুয়াল টু কত হবে? y বাই r, y বাই r। তাহলে এখান থেকে আমি y ইকুয়াল টু কি বলতে পারি? r sin থিটা। কি বলতে পারি বলো তো ভাইয়া? r sin থিটার। এটা হবে আমাদের কি বলো তো ভাইয়া? এটা হবে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এই দুইটা ইকুয়েশনকে আমি কিভাবে কাজে লাগাবো একটু বলি তোমাকে। আমি 1 এবং 2 এই দুইটা ইকুয়েশনকে কি করব বলো তো ভাইয়া? আমি একটু ছোট করে 1 এবং 2 এই দুইটা ইকুয়েশনকে আমি বর্গ করব। বর্গ করলে কি হচ্ছে একটু দেখো ভাইয়া, x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই পাশে হচ্ছে x মানে কি? r স্কয়ার cos স্কয়ার থিটা, y মানে কি? r স্কয়ার sin স্কয়ার থিটা। এখান থেকে তুমি যদি r স্কয়ারটা কমন নাও তাহলে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি? cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ r স্কয়ার। এখন তুমি আমাকে বলো ভাইয়া এটা যদি r স্কয়ার হয় তাহলে আমি কি বলতে পারি? r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। বলতে পারি কিনা? অবশ্যই পারে। এবং তোমাকে আমি যদি আরো সহজ ভাষায় বলি, এটাকে কি চাইলে তুমি এইভাবে লিখতে পারো কিনা? r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া প্লাস মাইনাস হবে কি হবে না? দেখো ভাইয়া আমাকে এই আরটা আসলে কি নির্দেশ করতেছে? এই আরটা একটা অতিভুজ নির্দেশ করতেছে। আরো সহজ, আরো যদি আমি স্পেসিফিক ভাবে বলি, এটা একটা মডুলাস নির্দেশ করতেছে। আচ্ছা ভাইয়া মডুলাসের সংজ্ঞাটা কি দাঁড়ায় একটু বলো তো ভাইয়া? আমি এইটা এখানের মধ্যে প্লাস মাইনাস হবে কি হবে না এটা আমি দুইটা ভাবে ব্যাখ্যা করব। কয়টা ভাবে? দুইটা ভাবে। এখন দেখো ভাইয়া এইখানের মধ্যে প্লাস মাইনাস হবে কি হবে না তুমি যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে x মানে হলো বাস্তব পাঠের মান, এটা নেগেটিভও হতে পারে, কোনো সমস্যা না। আবার
এটা পজিটিভ হতে পারে। যদি এটা পজিটিভ হয় তাকে স্কোয়ার করলে অলওয়েজ মান হবে পজিটিভ, স্কোয়ার করলে অলওয়েজ পজিটিভ, কি স্কোয়ার করলে পজিটিভই আসবে। ওয়াই এর মান যদি পজিটিভ হয় সেটাকেও স্কোয়ার করলে পজিটিভ আসবে। যদি ভাইয়া এক্স এর মান নেগেটিভ হয় তাকে স্কোয়ার করলে পজিটিভ হবে, ওয়াই এর মান যদি নেগেটিভ হয় তাকে স্কোয়ার করলে পজিটিভ হবে। তার মানে পজিটিভ নেগেটিভ যাই থাকুক না কেন তাদের প্রত্যেককে স্কোয়ার করলে অলওয়েজ পজিটিভই হচ্ছে, এবং পজিটিভের সাথে তুমি যদি পজিটিভ যোগ করো সেটার মানটা হবে পজিটিভ, পজিটিভকে তুমি যদি বর্গমূল করো সেটা হবে পজিটিভ। তার মানে কোনোভাবে এই জায়গাটায় আমার কি আসা পসিবল না বলো তো ভাইয়া, আমার এই প্লাস মাইনাসটা আসা পসিবল না। আরেকভাবে ব্যাখ্যা করবো, আমি বলছিলাম মডুলাস, এই মডুলাস জিনিসটা কি আমরা ছোট্টবেলায় শিখে আসছি যে 5 সমান সমান 5 অথবা -5 সমান সমান 5, কিন্তু আমরা কখনো স্যারকে জিজ্ঞেস করি নাই যে এই মডুলাস কেন মাইনাসকে প্লাস করে ফেলে, কখনো জিজ্ঞেস করছি? করি নাই। তাহলে এই মডুলাসের সংজ্ঞাটা আসলে কি ওটা দেখলে আমরা আশা করি বুঝতে পারবো। লেখো মডুলাস মানে হলো যে এই যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্বকে আমাদের কি বলা হয় বলতো ভাইয়া, আমাদের মডুলাস বলে। তার মানে মডুলাস কি বলতো ভাইয়া, মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্বকে মডুলাস বলে। তার মানে এই যে এই মডুলাসটা মূল বিন্দু থেকে এটা দূরত্বকে যেহেতু এটা মডুলাস বলা হয়, আর মডুলাস একটা কি নির্দেশ করতেছে দেখো তো ভাইয়া, এখান থেকে একটু খেয়াল করে দেখো, মডুলাস একটা কি নির্দেশ করতেছে, দূরত্ব নির্দেশ করতেছে। যদি দূরত্ব নির্দেশ করে, দূরত্ব কি কখনো নেগেটিভ হতে পারে? পারে না। যার কারণে আমরা বলতে পারি যে এটা কখনো কি হবে না বলতো ভাইয়া, এটা কখনো নেগেটিভ হবে না। আশা করি এই কনসেপ্টটুকু ক্লিয়ার। তার মানে আমরা মডুলাসের এখানে আর ইকুয়াল টু কি পেয়ে গেছি বলতো ভাইয়া, আমরা এখানে আর ইকুয়াল টু পেয়ে গেছি √x² + y²। এই সূত্রটা বা এটাকে আমি আরেকটু ব্যাখ্যা করতে চাচ্ছি। এই আর দিয়ে বোঝাচ্ছে আসলে এই যে দেখো এটা বোঝাচ্ছে কি আমাদের বলতো ভাইয়া, এটা দিয়ে বোঝাচ্ছে মডুলাস, এবং এক্স দিয়ে কি বোঝাচ্ছে দেখো ভাইয়া, এখানে এক্স দিয়ে বোঝাচ্ছে বাস্তব পার্টের মান, এবং ওয়াই দিয়ে কি বোঝাচ্ছে কাল্পনিক পার্টের সহগের মান। আমি আজকের ক্লাসে প্রথমেই বলে নিছিলাম যে আমার আজকের ক্লাসের তোমাকে এমন ভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করাবো যাতে তুমি কি বলো তো ভাইয়া, তুমি যাতে সবকিছু ক্লিয়ারলি বুঝে যাও। তো আশা করি এইটুকু তোমাকে ক্লিয়ারলি বুঝে যাওয়ার কথা। এইবার চলো ভাইয়া আমি যাব কোথায়, আমি যাব এই বাস্তব এবং কাল্পনিক পার্টের সহগ। আমি মোটামুটি মডুলাস বুঝে গেছি। তার মানে আমাকে যেই কোনো যদি জটিল সংখ্যা বলা হয় তার বাস্তব পার্টকে হোল স্কয়ার করব এবং কাল্পনিক পার্টের সহগকে হোল স্কয়ার করলে তার রুট করলে আমার যে মানটা আসবে সেটাই আমরা কি পেয়ে যাব বলো ভাইয়া, মডুলাস পেয়ে যাব। চলো আমরা দেখি একটা ম্যাথ, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই ম্যাথটা আসছে কোথায়, দিনাজপুর বোর্ডে। ঠিক আছে, দিনাজপুর বোর্ড 23 সালে। এখন দেখো ভাইয়া এটা কি বলতেছে, এটা বলতেছে কি a + ib = কি বলতেছে 2 - 3i আর 5 - 4i। ওকে, খুব ভালো কথা। এখানে বলছে যে b এর মান কত। আচ্ছা, এখন আমরা শিখলাম মডুলাস, কিন্তু বের করতে বলতেছে যে জটিল সংখ্যার আমাকে কিসের মান বলতো ভাইয়া, কাল্পনিক পার্টের সহগের মান, তাই না? এটা হলো জটিল সংখ্যার কাল্পনিক পার্টের সহগের মান, এটা হলো জটিল সংখ্যার বাস্তব পার্টের মান। তো আমাকে b এর মান জিজ্ঞেস করতেছে। এমন যখন ভগ্নাংশ আকারে আমার যদি জটিল সংখ্যাগুলো থাকে, সবসময় মনে রাখবা নিচের যেই হরটা থাকে তার অনুবন্ধী দিয়ে আমি লব এবং হরকে গুণ করব। তার মানে কি আমি 5 - 4i তার অনুবন্ধী দিয়ে 5 + 4i কেন গুণ করব একটু পরে বুঝতে পারবা। দেখো গুণ হলেই দেখো কি ঘটনা ঘটে, দেখো 5 + 4i দেখো ব্যালেন্সও হয়ে গেছে। তাহলে এটা করলে নিচে কি আসবে, 5² আর -4i হোল স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার। দেখো i স্কয়ার আসা মানে হলো যে -1। এখানে একটু বলে রাখি তোমাকে ভাইয়া, এখানে একটু একটা জিনিস ইনফরমেশনটা দিয়ে রাখি। এই যে √1 কাল্পনিক সংখ্যা ছিল, এই কাল্পনিক সংখ্যার ইংরেজি টার্ম হলো ইমাজিনারি নাম্বার। কি নাম্বার? ইমাজিনারি নাম্বার। ওই ইমাজিনারি নাম্বারের i থেকে কি থেকে, i থেকে √1 এর নামকরণ করা হয়েছে i। তার মানে √1 আসলে আমি বুঝে যাব i পেয়ে গেছি, এবং তাকে যদি স্কয়ার করি উভয় পাশে তাহলে আমরা এটাও বুঝে যাব যে i স্কয়ারের মান হলো কত, -1। i স্কয়ারের মান কত বলো তো ভাইয়া, -1। তার মানে এইটুকু আমাকে জেনে রাখা লাগবে আজকের ক্লাসের জন্য। ঠিক আছে, ওকে। এখানে আসি ভাইয়া, তার মানে i স্কয়ার চলে আসা মানে -1 চলে আসা, তার মানে বাস্তব কোন একটা মান চলে আসা। এখন দেখো ভাইয়া উপরে কি আসতেছে, 5 × 2 = কত, 10, মাইনাস কত 15i, আর এখানে কত আছে +8i, আর এখানে কত আছে বলতো ভাইয়া
12i²। এটা ক্যালকুলেশন করলে কত হবে, একটু যদি আমি সাইডে আসি, এখান থেকে একটু সাইডে আসলে আমার যেটা হচ্ছে, একটু সাইড একটু সুন্দর করে তোমাদেরকে করায় যাতে তোমরা ক্লাসটা পরবর্তীতে করতে মজা পাও। এখন দেখো ভাইয়া, এটা করলে কি আসতেছে, এটা করলে আসতেছে নিচে হলো 25 -16i², আর উপরে থাকতেছে কি, উপরে 10, আর এখানে থাকতেছে 15i থেকে এইটাই দেখো বাদ দাও, মানে হলো কত বলো তো ভাইয়া, -7i। আর এখানে দেখো 10 তো আছে, i² মান কত, -1, মাইনাসে মাইনাসে কত প্লাস, 10 আর 12 কত 22, 22 -7i। এখন i² মান কত, -1, মাইনাসে মাইনাসে কত বলো ভাইয়া প্লাস, তাহলে এখানের মধ্যে কি আসতেছে, নিচে আসতেছে 25 আর 16 কত বলো তো ভাইয়া 41, আর এখানে আসতেছে 22 -7i। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ভেঙে -7/41i। তাহলে দেখো ভাইয়া, এটাকে আমি যদি এইভাবে প্রকাশ করি, a প্লাস প্লাস দেখো ভাইয়া -7/41 ইন্টু i। তার মানে এখানে দেখো ভাইয়া, এইটা কি দাঁড়াচ্ছে বলো তো ভাইয়া, a দাঁড়াচ্ছে এইটা, আর এই যে -7/41 এটা দাঁড়াচ্ছে b। তার মানে b এর মান কত আসছে বলো তো ভাইয়া, -7/41। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। চলো ভাইয়া, নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলতেছে, যে এইটার মডুলাস বের করতে আমাদেরকে কি বলতেছে, যে এইটার আমাদের মডুলাস নির্ণয় করতে। একটু আগে আমি মডুলাসটাই শিখে আসছিলাম, ওইটাই আমার প্র্যাকটিস করার কথা ছিল, কিন্তু আমাদের মাঝখান দিয়ে কি দিছে, বাস্তবে কাল্পনিক সংখ্যার মান বের করতে বলছিল যখন ভগ্নাংশ আকারে থাকে। এখন আমরা ওই আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা যেটা শিখছিলাম কনসেপ্ট মডুলাসটা, ওইটার আমরা দেখব। মডুলাসটা থেকে কি প্রশ্ন করছে, দেখো ভাইয়া, এটার মডুলাস আর ইকুয়াল টু, আমি একটু আগে কি শিখালাম, √x² + y²। x মানে কি ছিল, বাস্তব পার্ট, সেটা মান কত, -2 হোল স্কয়ার। কাল্পনিক পার্টটা কত বলো তো ভাইয়া, সহগ, কাল্পনিক পার্টের সহগ √5। যদি এটা মাইনাস থাকতো তাহলে নিতাম -√5। তার মানে এখন হবে কত, √5 হোল স্কয়ার। তার মানে 4 + 5 = হলো √9, মানে হলো 3। তার মানে 3 হলো অ্যানসার, সরি 3 হলো আমাদের অ্যানসার। বুঝতে পারছো? ওকে ওকে, এটা আশা করি আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসো ভাইয়া, এখানে কি বলতেছে, যে z মাইনাস, এখানে বলতেছে সরি, এখানে হবে কি বলতো ভাইয়া, এখানে হবে z1। দেখো একটু আমি একটু কারেকশন করি, কোশ্চেন একটু টাইপ মিস্টেক। z1 - z3 এর মডুলাস কোনটি? চলো আগে দেখি z1 এ কি আছে। z1 এ আছে 1 + 2i, আর z3 তে আছে 3 + i। তাহলে আমি z1 - z3 যখন করব, 1 + 2i - 3 - i, তার মানে এটা করলে কি আসবে, -2 + i। এখন এইটার বর্গমূল কি হবে বলছে, যে সরি, এটার মডুলাসটা কি হবে বলো তো ভাইয়া, এটার মডুলাস r = হবে এই যে দেখো -2 হোল স্কয়ার, আর কাল্পনিক পার্টের সাথে একটা 1 আছে এইটা, তার মানে 4 + 1 মানে √5। আমরা দেখি √5 কোথায় আছে, এই যে এই নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা, ঠিক আছে, আশা করি বুঝতে পারার কথা। এরপরে কোশ্চেনটা আমি দেখি এখানে কি বলতেছে। ওকে, এইখানে একটা জিনিস চলে আসছে, আসলে এটার কনসেপ্ট একটু পরে দেওয়ার কথা ছিল, অলরেডি এখানে চলে আসছে। যেহেতু z2 দেখো বার দেওয়া, z2 কি দেওয়া, বার দেওয়া। এই z2 বার দিয়ে কি বোঝাচ্ছে, ধরো আমাকে যে কোনো একটা জটিল সংখ্যা আছে, তার উপর বার মানে কি, আমার জটিল সংখ্যাটা একদম সবসময় মনে রাখবা, কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী হবে, জটিল সংখ্যা, ধরো জটিল সংখ্যার কোন একটা মূল দেওয়া আছে, অপর মূলটা হবে অলওয়েজ তার অনুবন্ধী। আরো সহজ বাংলা ভাষায় একটু বলি তোমাকে, সেটা হলো যে ধরো এখানে বার দেওয়া আছে, যেহেতু z2 কি আছে 2 + i, এই বারটা দিয়ে এটাকে আমরা একদম সহজ ভাষা, আমি যদি আইসিটির ভাষায় প্রকাশ করতে চাই, তাহলে এটা কি হয়ে যাবে 2 - i। এটা কি হয়ে যাবে 2 - i, প্লাসটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। আমরা জানি যে কাল্পনিক পার্টের আগে চিহ্নটা, তার মানে কি এখানে কাল্পনিক পার্টের আগে চিহ্ন যদি অন্য কিছু থাকতো, সেটা কি হইতো, একদম এক্সচেঞ্জ হয়ে যেত, জাস্ট এই জিনিসটা এক্সচেঞ্জ হয়। তাহলে এখানে কি বলতেছে, z1, দেখো এখানে কি বলতেছে, z1 * বার, এটার মডুলাসটা কত। আচ্ছা আমরা আলাদা করে বের করে আনি, z1 মডুলাসটা হলো
রুট ওভার বাস্তব পার্ট হোল স্কয়ার প্লাস কাল্পনিক পার্টের সহগের হোল স্কয়ার মানে √2 আর z2 বার কি ছিল এইটা ছিল তাহলে এইটার z2 বার এটার মডুলাসের মানটা কত এটার মডুলাসের মান হলো 2 স্কয়ার মানে 4 আর -1 হোল স্কয়ার মানে 1 তার মানে √5 এখন আমাকে বলছে যে z1 ইনটু z2 তার মানে √2 ইনটু √5 যেটাকে আমি বলতে পারি √10 √10 হলো এটার অ্যানসার কত √10 হলো এটার কারেক্ট অ্যানসার ওকে ওকে আমাকে আশা করি দেখা যাচ্ছে ঠিক আছে ওকে রেকর্ড হচ্ছে তো ওকে ডান তাহলে আমরা শুরু করে দেই নেক্সট আমাদের পার্টটুকু ঠিক আছে আর রেকর্ড হচ্ছে আমি ফার্স্টে মনে করছিলাম যে রেকর্ড মেবি হচ্ছে না ওকে ডান চলো আমরা শুরু করে দেই ওকে ওকে চলো নেক্সট আমাদের কোন কোশ্চেন অপেক্ষা করতেছে আমাদের জন্য চলো আমরা দেখি নেক্সট কোশ্চেনটা হলো যে আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের টাইপ 2 চলে আসছে তার মানে আমার মডুলাসের পর্বটা শেষ এখন আমরা দেখব কিসের পর্ব এখন আমরা দেখব আর্গুমেন্টের পর্ব ঠিক আছে আমরা এখন আর্গুমেন্টটা শিখব তো টাইপ 2 এর নাম হলো আর্গুমেন্ট কি বলো তো ভাইয়া আর্গুমেন্ট ঠিক আছে আর্গুমেন্ট ওকে 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 আর্গুমেন্ট এখন কথা হলো যে আর্গুমেন্টটাতে আমরা চারটা চতুর্ভাগের কনসেপ্টগুলো শিখবো ঠিক আছে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে ঠিক আছে আর্গুমেন্ট আসলে কি এইখানে ভাইয়া তুমি একটু দেখো ভাইয়া আমি যখন বেসিক অবস্থায় ছিলাম তখন আমি এখান থেকে তোমাকে কি কি জিনিস বের করে দেখাইছিলাম এখান থেকে আমি তোমাকে এই জিনিসগুলা বের করে দেখাইছিলাম তাই না এই জিনিসগুলাই তো তোমাকে আমি বের করে দেখাইছিলাম তো এইখানের মধ্যে আমি কি করছি দেখো এখানে cos থিটার এবং sin থিটার বের করছি আমি কিসের মান বের করি নাই আমি tan থিটারের মানটা বের করি নাই তাহলে এখানে আসো ভাইয়া একটু দেখো tan থিটারটা কি হতো আসলে বের করলে tan থিটার মানে কি বলো তো ভাইয়া লম্ব বাই ভূমি লম্ব কত আছে বলো তো ভাইয়া y/x তাহলে থিটার ইকুয়াল টু কত হবে tan ইনভার্স y/x ঠিক আছে ভাইয়া y/x y/x ওকে এই যে থিটাটা এটাই একটা অ্যাঙ্গেল নির্দেশ করতেছে আর আর্গুমেন্ট দিয়ে আমরা কি বের করি বলতো ভাইয়া কোণের মানটা বের করি এখন দেখো ভাইয়া আমরা যদি আর্গুমেন্টে চলে আসি আমাদের এখানে চারটা চতুর্ভাগ কয়টা চতুর্ভাগ চারটা চতুর্ভাগ ওকে 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 এই হলো চারটা চতুর্ভাগ এখন প্রথম চতুর্ভাগের মধ্যে আমাদের আর্গুমেন্টের মান ধরো আমাদের প্রথম চতুর্ভাগটাকে আমি যদি একটু প্রকাশ করি z = হবে x + iy z = x + iy তার মানে এই জটিল সংখ্যাটার ক্ষেত্রে এই যে জটিল সংখ্যা যে আদর্শ রূপটা দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রে আমাদের যদি আর্গুমেন্টটা জিজ্ঞাসা করা হয় আর্গুমেন্ট হবে দেখো ভাইয়া আমাকে আর্গুমেন্টটা কি ধরো এই চতুর্ভাগের এইখানে আছে এই চতুর্ভাগের কোথায় আছে এইখানে আছে ঠিক আছে ধরো এই চতুর্ভাগের এইখানে আছে তার মানে এটা কি থিটার এখন আমার লক্ষ্য হলো এই জায়গায় আসা যেহেতু এটা প্রথম চতুর্ভাগে আছে তার মানে আমার লক্ষ্য হলো এখানে আসা সেই ক্ষেত্রে আমার আর্গুমেন্ট থিটার ইকুয়াল টু হবে দেখো ভাইয়া tan ইনভার্স মডুলাস অফ কি হবে বলো তো ভাইয়া y/x
এই যে এখানের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এখানে মডুলাস কেন দেওয়া হয়েছে। জাস্ট চিন্তা করে দেখো, আমি যখন চতুর্ভাগটা হিসাব করছি তখন আমি কি করছি বলতো ভাইয়া, তখন আমি এইখানের মধ্যে চিহ্নের একটা কাউন্ট করে ফেলছি। এই জন্য অলওয়েজ আমরা পজিটিভ নিয়ে আসি মডুলাস ইউজ করে, যাতে আজ চিহ্নের হিসাবটা না আসে। আর একটু পরে আর একটু ভালো মতো ক্লিয়ার হবা। তার মানে প্রথম চতুর্ভাগে আমরা পেয়ে গেছি কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এটা মেবি কালিটি একটু চেঞ্জ করে দেওয়া উচিত, কারণ অনেকে হয়তো বা দেখতে পাচ্ছে না। ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার দেখো ভাইয়া, এবার দেখো 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 এবার দেখো আমরা মেইন জায়গায় আসি। তাহলে এইটা আমরা বুঝে গেছি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এইবার যদি আমরা বলি যে সেকেন্ড চতুর্ভাগের কাহিনী কি, সেকেন্ড চতুর্ভাগের কাহিনী কি, এইটা আছে সেকেন্ড চতুর্ভাগ, জেড ইকুয়াল টু আছে মাইনাস এক্স প্লাস আই ওয়াই। দেখো এখানে বাস্তব পার্টটা নেগেটিভ আর কাল্পনিক পার্টটা পজিটিভ। তার মানে আমার লক্ষ্য হলো এই যে প্রথম চতুর্ভাগ থেকে কোথায় আসা, এই জায়গায় আসা। কিভাবে আসবো বলতো ভাইয়া, আমি জাস্ট দেখো থিটার ইকুয়াল টু লিখতে পারি পাই মাইনাস, দেখো 180 ডিগ্রি চাইতে ছোট, পাই মাইনাস টেন ইনভার্স কি বলতো ভাইয়া ওয়াই বাই এক্স। এটা কার জন্য, এটা হলো সেকেন্ড চতুর্ভাগের জন্য। তার মানে সেকেন্ড চতুর্ভাগ পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। টেন ইনভার্স ওয়াই বাই এক্সটা কোনটা, এইটুকু থিটার, এইটুকু এইটুকু এইটুকু। যদি এইটুকু আমরা টেন ইনভার্স ওয়াই বাই এক্স হয়, তাহলে আমরা সেটাকে বাদ দিলে আমরা আলটিমেটলি আর্গুমেন্টটা পেয়ে যাচ্ছি। এবার আসি ভাইয়া তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হয়। তুমি দেখো ভাইয়া তৃতীয় চতুর্ভাগটা কি আলটিমেটলি নির্দেশ করতেছে এখান থেকে এতটুকু, তাই না? কি নির্দেশ করতেছে, এই আসলে ছিলাম, আমরা ওখান থেকে আবার শুরু করতেছি। ওকে ডান, আমরা তাহলে শুরু করতেছি ওই জায়গাটা থেকে। ঠিক আছে, তো তো চলো আমরা যে কথায় ছিলাম আর কি, আমরা যখন আর্গুমেন্টটা বের করি ভাইয়া তখন কি কাজটা করি বলতো ভাইয়া, আমরা যেটা করি প্রথম চতুর্ভাগের জন্য এইভাবে করি। তো আমরা কয়েকটা স্টেপে চাইলে এটাকে মনে রাখতে পারি। তোমরা একটু দেখো ভাইয়া, স্টেপগুলো একটু লিখতে পারো চাইলে। স্টেপ 1 হলো যে আমার হলো যে প্রথম স্টেপ হবে চতুর্ভাগ নির্ণয়। যে কোনো একটা জটিল সংখ্যা দিলে তার প্রথম স্টেপটা কি করবা, চতুর্ভাগ নির্ণয় করবা। স্টেপ 2 এর কাজ কি হবে, স্টেপ 2 এর কাজ হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মান বের করা। অবশ্যই ওয়াই এবং এক্স এর মান কি করা বলো তো ভাইয়া, পজিটিভ মান নেওয়া লাগবে। ঠিক আছে, ওয়াই বাই এক্স এর মান নির্ণয়। এরপর থার্ড স্টেপের কাজ কি হবে, থার্ড স্টেপে তোমার কাজ হবে যে তোমার জাস্ট কাজটা কি হবে বলো তো ভাইয়া, দেখবা যে ঘড়ি কাটার দিকে যাচ্ছে নাকি বিপরীত দিকে যাচ্ছে। যদি ঘড়ির কাটার বিপরীত দিকে যায় তখন চিহ্ন হবে প্লাস, ঘড়ির কাটার বিপরীত দিকে, ঘড়ির কাটার বিপরীত দিকে চিহ্ন হয় প্লাস, ঘড়ির কাটার বিপরীতে চিহ্ন প্লাস, আর ঘড়ির কাটার দিকে চিহ্ন মাইনাস। ঠিক আছে ভাইয়া, ঘড়ির কাটার দিকে হয় চিহ্ন মাইনাস। তো এখন আমরা জাস্ট এই কয়েকটা জিনিস মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভাইয়া, এইটা যখন আমি দেখলাম যে এইটুকুর মান হচ্ছে প্লাস পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এবার আমার আশা লাগবে এই জায়গাটায়, এই জায়গায় আশা লাগলে দেখো ভাইয়া এইটা আর এই মানটা সেম মান, কিন্তু এইটা গেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর এইটা গেছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা যা মান হবে তার উল্টাটাই তো হবে এখানে। তার মানে এই জন্য এই মানটার আগে একটা মাইনাস দিয়ে দিলেই আমরা এই চতুর্ভাগের হিসাবটা চলে আসবে। তার মানে মাইনাস পাই মাইনাসে মাইনাসে প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর চতুর্থ চতুর্ভাগে দেখো আমার দরকার ছিল, দেখো এইটা হলো চতুর্থ চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, একটু দেখো ভাইয়া এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তো আমার দরকার হলো এখানে আসা। প্রথম চতুর্ভাগে এখানে গেছিলাম, এটার জন্য ছিল থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটা কি ছিল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ছিল, আর এটা হলো ঘড়ির কাঁটার দিকে। তাহলে এইখানে যা মান এটাও তাই মান হবে, শুধুমাত্র একটা আরেকটার উল্টা দিকে, সেহেতু এখানে একটা মাইনাস হবে। তার মানে আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের আর্গুমেন্টের আমরা কি সহজ আমাদের সূত্রগুলো পেয়ে গেছি। তো আর্গুমেন্ট মেনলি হয় দুই ধরনের, একটা হয় মুখ্য আর্গুমেন্ট আর একটা হয় গৌণ আর্গুমেন্ট। তো আমাদের বই মেনলি মুখ্য আর্গুমেন্ট নিয়ে কথা বলে থাকে, যার ফলে আমরা মুখ্য আর্গুমেন্টটাই মেনলি শিখিয়ে থাকি। ঠিক আছে, তো চলো আমরা দেখি আসলে আর্গুমেন্ট রিলেটেড কোশ্চেনগুলো কিরকম হয়। তো আমাদের এইখানের মধ্যে প্রথম প্রশ্নটা যেটা করছে একটু যদি খেয়াল করে দেখো,
তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে বলতেছে কি 1 + i, এই জটিল সংখ্যাটার আমাকে কি কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে মডুলাস। আগে আমি একটু মডুলাস বের করি। মডুলাসটা কি হবে, মডুলাস r ইকুয়াল টু হবে x মানে বাস্তব পার্টের হোল স্কয়ার প্লাস কাল্পনিক পার্টের সহগের হোল স্কয়ার। তার মানে 1 + 1 ইকুয়াল টু কি হবে, √2। তার মানে মডুলাসের মান আসবে √2। আর আর্গুমেন্টের মানটা কি আসবে, দেখো 1 + i, আগে আমাকে এটা নির্ণয় করা লাগবে এটা আসলে কোন চতুর্ভাগে আছে, এটা আসলে কোন চতুর্ভাগে আছে এটা আমাকে নির্ণয় করা লাগবে। বলতো এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। কোন চতুর্ভাগে আছে, এটা প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। তার মানে এখান থেকে আমার কাজ কি হবে, এখান থেকে আমরা জানি যে থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স y/x। তাহলে এখান থেকে হবে কি, এখান থেকে হবে tan ইনভার্স y মানে কি, এই যে দেখো ভাইয়া জটিল সংখ্যার কাল্পনিক পার্টের সহগের মান 1 আর বাস্তব পার্টের মান 1, তার মানে π/4 বা 45 ডিগ্রি। তার মানে অ্যানসার কত, বি নাম্বারটা হলো কারেক্ট অ্যানসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমাদের জন্য কি বলতেছে। বলতেছে √3 - i, আগে আমাকে দেখা লাগবে এটা কোন চতুর্ভাগে পড়ে। ঠিক আছে, আগে আমাকে দেখা লাগবে এটা কোন চতুর্ভাগে। দেখো তো এটা কোন চতুর্ভাগে পড়ে, -√3 মানে এই দিকে, আর বলতেছে i মানে এই সাইডে। এই সাইডের জন্য আমাদের থিটা ইকুয়াল টু কি ছিল বলতো ভাইয়া, থিটা ইকুয়াল টু ছিল π - tan ইনভার্স y/x। তাহলে আমাকে এখানের মধ্যে আমাকে আগে tan ইনভার্স y/x এর মান বের করা লাগবে। তাহলে π - tan ইনভার্স y এর মানটা কত বলতো ভাইয়া, কাল্পনিক পার্টের সহগের মানটা হলো 1 আর বাস্তব পার্টের মান হলো √3। তার মানে হলো যে π মাইনাস বলতো tan কত ডিগ্রি মান, 1/√3, tan 30 ডিগ্রির মান মানে π/6। তার মানে π/6, এটাকে করলে কি হবে 6π - π, যেটাকে আমি বলতে পারি কি 5π/6, 5π/6। আশা করি বুঝতে পারার কথা, জাস্ট নরমাল কনসেপ্ট। 5π/6 আছে ঘতে, ঘ নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। এবার আসো ভাইয়া এইখানের মধ্যে আসো, এইটাও আমাকে দেখা লাগবে আগে কোন চতুর্ভাগে আছে, এইটা আগে আমাকে দেখা লাগবে আগে কোন চতুর্ভাগে আছে, এইটা আগে আমাকে চেক করা লাগবে। ঠিক আছে, তাহলে যদি চেক করি দেখো ভাইয়া মাইনাস বলতেছে √3 আর 3i মানে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা কি জানি বলতো ভাইয়া, π - tan ইনভার্স y/x, কার জন্য, দ্বিতীয় চতুর্ভাগের জন্য, তাই না। তাহলে এখান থেকে জাস্ট π - tan ইনভার্স y এর মানটা কত বসবে বলতো ভাইয়া, কাল্পনিক পার্টের এই যে 3 আছে 3 আর x এর মানটা আছে -√3, আমরা বসাবো শুধুমাত্র √3। তাহলে এখান থেকে বা -√3 বসালে এই একই কথা আমার কি চলে আসবে দেখো ভাইয়া, tan ইনভার্স কি আসবে, √3 আসবে। tan √3 মান কত, 60 ডিগ্রি, π - π/3, 60 ডিগ্রি বলতে গেলে π/3 বোঝায়, তাই কিনা। তাহলে π/3 হলে এটা কি হবে বলতো ভাইয়া, 3π/2 মানে 2π/3, 2π/3 হলো কারেক্ট অ্যান্সার, এই যে ঘ নাম্বারটা। এবার আসো ভাইয়া আমাদের যশোর বোর্ডে কি বলতেছে, বলতেছে যে -1, যদি আমি ভুল না করে থাকি, এটা মনে একটু টাইপ মিস্টেক করছে, -1 + i হলে z, দেখো বার মানেই দেখো ভাইয়া আমি একটু আগে শিখাইছিলাম যে -1 - i হয়ে যাবে, এটা +i আছে দেখো এটা হয়ে যাবে কি -i। তাহলে এটার আর্গুমেন্ট বলছে, কি বলছে আর্গুমেন্ট, আগে আমাকে দেখা লাগবে এটা কোন চতুর্ভাগে আছে, আগে আমাকে দেখা লাগবে এটা কোন চতুর্ভাগে আছে। ঠিক আছে ভাইয়া, এবার দেখো ভাইয়া -1 + i, এটা কোন চতুর্ভাগে, -1 + i, সব দ্বিতীয় চতুর্ভাগের কোশ্চেন দেয় নাকি। দেখো ভাইয়া এখান থেকে আমাকে আমরা জানি কি π - tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। তাহলে π - tan ইনভার্স কাল্পনিক পার্টের সহগের মান হলো -1 আর বাস্তব পার্ট হলো -1। তার মানে π - tan ইনভার্স 1 এর মান কত, π/4। তার মানে এটা করলে আসবে কত, এটা করলে আসবে 3π/4, 3π/4। এখন দেখো ভাইয়া এই যে মানটা আছে এখানের মধ্যে আমাদের কোনোটার মধ্যে অপশন কি মিলতেছে না, আমাদের অপশনটা কোনোটাই মিলতেছে না। তাহলে অ্যান্সার কত হবে বলো তো ভাইয়া, অ্যান্সার কি -1। তার মানে হয়তোবা কোশ্চেনে কোথাও ভুল থাকতে পারে, এই প্রশ্নে কোথাও ভুল থাকতে পারে, যদি ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো, আমাদের নেক্সট কোশ্চেনটা বলতেছে যে এই যে দেখো এইটা যদি 4 - 3i হয় তাহলে তার মডুলাস, আচ্ছা আবার মডুলাসের কোশ্চেন হুট করে কেন দিল বুঝলাম না। দেখো এটার মডুলাসের মানে কি হবে, -4 হোল স্কয়ার আর কাল্পনিক পার্টের সহগের মান -3 হোল স্কয়ার, মানে 16 + 9, তার মানে হবে কত 5, মানে √25 এর বর্গমূল কত 5।
ওকে, বলতেছে আই এর আর্গুমেন্ট কত। ওকে, আবার আমাদের আর্গুমেন্ট আসছে, মেইনলি ওইটা মেবি টাইপ মিস্টেক হতে পারে এখানে দিয়ে দেওয়া। এই যে দেখো ভাইয়া, এই আইটা এটা বোঝা লাগবে। দেখো আমি একটু আগে বলছিলাম যে আমার বাস্তব পার্টে কি বসে, সরি আমার এক্স অক্ষ বরাবর কি বসে, বাস্তব পার্টের মান, আর ওয়াই অক্ষ বরাবর কি বসে, কাল্পনিক পার্টে আমাদের কি বলতো ভাইয়া, পার্টটুকু বসে। তাহলে বাস্তব পার্ট বসলে এটা হলো 1, এটা হলো -1, আর এটা হলো আই, এটা হলো -i। ঠিক আছে, বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্ট। এখন দেখো এই যে আমি যখন আই এর কাছে আসব, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, 90 ডিগ্রি। অথবা আমি এটাকে আরেকভাবে বলতে পারি চাইলে, কত বলতো ভাইয়া, π/2, π/2। তার মানে কি আই এর আর্গুমেন্টের মান কত, π/2। তবে তোমাকে যদি বলতো মাইনাস আই এর আর্গুমেন্টের মান কত, তাহলে তুমি কি বলতা বলতো ভাইয়া, দেখো এটার মান হইতে পারে -90 ডিগ্রি, আবার এটার মান হতে পারে কি, দেখো এটা পুরাটা ঘুরে আসা লাগে 90, 180, 370, অথবা 370 ডিগ্রি, সরি 270 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। তার মানে এটা কি হবে, -π/2। এটা কি হবে, -π/2, সরি শুধুমাত্র দেখো আই এর আর্গুমেন্ট বলছে, মাইনাস আই না, তার মানে π/2 হলো অ্যান্সার। এবার আসো ভাইয়া, এখানের মধ্যে আমাকে ভগ্নাংশ থেকে বলতেছে আর্গুমেন্টের মান বের করতে, z বলতেছে 1/1 + i। তাহলে আমাকে লক্ষ্য কি থাকবে, এটার আমাদের কি অনুবন্ধু দিয়ে লব এবং হরকে গুণ করা। আমি কিন্তু আজকের ক্লাসের শুরুতে তোমাকে এটা বলছিলাম যে তুমি অনুবন্ধু দিয়ে গুণ করবে। তার মানে 1 + i × 1 - i আর 1 - i। তাহলে এটা করলে কি আসবে, 1² - i² আর 1 - i। তার মানে 1 - i আর 1 আর i² মানে হলো -1, মাইনাসে +1। ঠিক আছে ভাইয়া, তার মানে 1 - i/2, যেটাকে তুমি লিখতে পারো ½ × i। ঠিক আছে, ওকে। এবার বলতেছে যে এইটার আর্গুমেন্টের মান কত। আচ্ছা দেখো তো এইটা আসলে কোন চতুর্ভাগের মধ্যে পড়তেছে, এটি একটু চেক করে। ঠিক আছে, এটা আসলে কোন চতুর্ভাগের মধ্যে পড়তেছে। বলতেছে কি দেখো, হাফ মানে এই দিকে, এরপর বলতেছে -12i মানে এই চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমার থিটার মান কি হবে বলতো ভাইয়া, থিটার মান হবে -tan ইনভার্স কি হবে, মডুলাস অফ y/x। y এর মানটা কত দেখো, -tan ইনভার্স y এর মানটা কত আছে, -half, আর x এর মানটা কত আছে, সরি দেখো, হ্যাঁ সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আসলে সরি বলতেছে অন্য কারণে। দেখো tan ইনভার্স কি হবে বলতো ভাইয়া, tan ইনভার্স হবে কি, দেখো -y/x -half, আর এটা হবে শুধুমাত্র হাফ। তো এটা কাটাকাটি করলে -1 আসে, এটাকে করলে আবার কি আসবে বলতো ভাইয়া, +1 হবে। তার মানে -tan ইনভার্স 1, tan কত ডিগ্রি মান 1, -π/2। আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আসো, এখানে আরো কিছু কোশ্চেন আছে। এখানে আরো কিছু আমি কোশ্চেন দেখছিলাম যেটা হয়তোবা একটু মিস্টেক করে ও ভুল জায়গায় দিয়ে দিছিল। ঠিক আছে, আমরা একটু দেখি আসলে আর কি কি কোশ্চেন আছে, এই যে দেখো এই কোশ্চেনটা আসো কি বলতেছে। দেখো এই কোশ্চেনটা বলতেছে 20 নাম্বারটা, যে z -1 - i এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। আগে আমাদের আর্গুমেন্টটা বের করার জন্য আগে আমাদের কি করা লাগবে বলতো ভাইয়া, আগে আমাদের কি করা লাগবে দেখবো যে আমরা এটা কোন চতুর্ভাগে আসে। তার মানে -1 - i এটা হলো থার্ড চতুর্ভাগ। এটার জন্য কি শিখছিলাম আমরা, শিখছিলাম যে বলতো ভাইয়া কি শিখছিলাম, -π + tan ইনভার্স y/x। তাহলে দেখি একটু বসাই দেই, -π প্লাস tan ইনভার্স y/x। tan ইনভার্স y/x করলে কি হবে, tan ইনভার্স y মানে এটা হবে -1/-1, যেটাকে আমরা কি করতে পারি, দেখো এই সাইডে চলে আসো, -π প্লাস tan ইনভার্স 1, এটাকে করলে -π প্লাস π/4 বলতে পারি। তাহলে এটা করলে কি আসবে বলতো ভাইয়া, 4 -4π প্লাস π মানে হলো যে -3π/4। এটাই আমাদের আছে -3π/4। বাস্তব অংশের মান কত, -1। হ্যাঁ -1। অনুবন্ধী জটিল সংখ্যা, দেখো অনুবন্ধী জটিল সংখ্যা হবে কি, -1। এটা বাস্তব পার্ট একই থাকবে, শুধু কাল্পনিক পার্টের আগে চিহ্ন চেঞ্জ হবে, -1 + i। এটা আর এটা সমান না, তার মানে 1 এবং 2 হলো আমাদের সঠিক উত্তর। 1 এবং 2 হলো আমাদের সঠিক উত্তর। একই কোশ্চেন দেখো, এটার ক্ষেত্রে কি বলতেছে যে এটার
জটিল সংখ্যাটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে বলতেছে মডুলাস। মডুলাসটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর ইকুয়াল টু হবে বাস্তব পার্ট হোল স্কয়ার প্লাস কাল্পনিক পার্টের সহগ হোল স্কয়ার, মানে হলো √2। এটা ঠিক আছে। আর্গুমেন্টটা দেখো আমাকে কি বলতেছে, দেখি আগে আমি এটা আমি আগে একটু দেখি কোন চতুর্ভাগে পড়ে। এটা কোন চতুর্ভাগে পড়ছে বলো তো ভাইয়া? এটা পড়তেছে -1 আর বলতেছে i, তার মানে এটা পড়তেছে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে পড়লে আমার কি হবে, পাই মাইনাস tan ইনভার্স y/x। y/x, ওয়াইটা কত আছে বলো তো ভাইয়া? 1 আর এক্সটা আছে কত? -1। যেটা করলে কি আসবে, পাই মাইনাস tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে পাই/4, পাই মাইনাস পাই/4। এটা হবে কি? এটা হবে 3π/4, 3π/4। বাট আমার আর্গুমেন্টটা কি দেওয়া আছে? এটা ভুল দেওয়া আছে, আমার আর্গুমেন্টটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, আমার আর্গুমেন্টটা ভুল দেওয়া আছে। আর এখানে বলতেছে কি, z ইন্টু জেড বারকে আমি কি লিখতে পারি বলো তো ভাইয়া? আচ্ছা হ্যাঁ, এটা তো ভুল দেওয়া আছে তাই না? এটা যদি ভুল না হয় তাহলে এটা কি হবে? এটা এমন হতে পারে যে দেখো z ইন্টু জেড বার, এটাকে আমরা কি, z ইন্টু জেড বারকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি দেখো ভাইয়া, z ইন্টু জেড বার এইভাবে আমরা চাইলে প্রকাশ করতে পারি, কিন্তু আলাদা করে গুণ আকারে আমরা প্রকাশ করতে পারি, বাট কখনো আমরা যোগ আকারে এটাকে প্রকাশ করতে পারি না। কি বিষয়টা কেমন দেখো, এই যে দেখো 1 প্লাস আই, আর যদি আমার থাকে দেখো 1 মাইনাস আই, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি প্রকাশ হয়, যদি এটাকে আমরা মডুলাস বের করি তাহলে √2 ইন্টু √2 মানে হলো 2। কিন্তু আমি যদি এটাকে আলাদা করে লিখি √2 প্লাস √2, এটা কি কখনো 2 হতে পারে বলো তো ভাইয়া? এটা কখনো 2 হতে পারে না, যার কারণে আমরা এটাকে z ইন্টু জেড বারকে অনেক সময় আমরা কি করি বলতো ভাইয়া, z স্কয়ার দিয়ে প্রকাশ করি, z প্লাস জেড আর প্রাইম না। তাহলে কিন্তু কি, তাহলে যদি দুইটাই বাদ চলে যায় তাহলে আমাদের হওয়ার কথা কোনটা? এক নাম্বারটা শুধু। এখানে তো বলতেছে কি 1 ও 2, 2 ও 3, তার মানে আমাদের হয়তোবা এইখানে একটু হয়তোবা ভুল হতে পারে। দেখো -1 প্লাস আই, এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগের মান তো এমনই হয়, তাহলে আমাদের ভুল হওয়ার চান্স নাই বললেই চলে। এটা হয়তোবা তারা ভুল করছে, ঠিক আছে? তার মানে এই কোশ্চেনটা হয়তোবা অ্যান্সার নাই, ঠিক আছে? অ্যান্সার নাই। ওকে, আশা করি বুঝতে পারার কথা। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা আমাদের জন্য কি বলতেছে, এই যে দেখো বলতেছে যে -i√3 এর আর্গুমেন্টের মান কত। আচ্ছা আগে দেখতে হবে এটা কোন চতুর্ভাগের মধ্যে পড়ে, ঠিক আছে? সরি, এটা দেখবো আগে কোন চতুর্ভাগের মধ্যে পড়ে। আচ্ছা দেখো তো, আমি কি শিখাইছিলাম তোমাদেরকে, এই বাস্তব পার্ট বরাবর কি থাকবে, পজিটিভ মান থাকবে, মানে আমাদের কি এক্স অক্ষ বরাবর বাস্তব মান থাকবে, আর ওয়াই অক্ষ বরাবর কাল্পনিক মান থাকবে, তাই না? তো এখন দেখো ভাইয়া, এখানে বলতেছে যে √3 ইন্টু আই, তার মানে এটা আবার মাইনাস, তার মানে এটা কোথায় দেখো, এটা যদি হয় 1i, এটা যদি হয় -1, এটা যদি হয় -i, তাহলে এখানে হবে কি বলতো ভাইয়া, √3 ইন্টু আই, এখানে হবে কি -√3, এটা যদি √3 হয়, আর এখানে হবে কি -√3 ইন্টু আই, আর এখানে হবে কি বলতো ভাইয়া, √3। তাহলে বলতো ভাইয়া √3i এটা কোথায় আসে, এইখানে আসে, 90, 180, 270, মানে যেটাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে, আরেকভাবেও আমরা চাইলে বলতে পারি যে এটা -90, অথবা আমরা প্রকাশ করতে পারি যে কি দিয়ে, দেখো এটাকে 270 ডিগ্রি দিয়ে আমরা প্রকাশ করতে পারি। কত দিয়ে? 270। তো এখন দেখো 270কে চাইলে তুমি এইভাবে লিখতে পারো 3 ইন্টু 180/2, ঠিক আছে? 3 ইন্টু 180/2 মানে 3π/2 দিয়ে তুমি চাইলে এটাকে প্রকাশ করতে পারো। তার মানে হয় 3π/2 অ্যান্সার, না হলে -π/2 অ্যান্সার। এখানে 3π/2 নাই যেহেতু, তার মানে -π/2 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার বলতেছি কি দেখো, এটা আমাদের কনসেপ্টের সাথে না। ওকে, আরেকটা কোশ্চেন দেখো, এই যে এই কোশ্চেনটা বলতেছে আর্গুমেন্ট কত। দেখো আমাদের আগে কি বের করতে হবে, এটা কোন চতুর্ভাগের মধ্যে আছে, আর কতগুলো আছে আর্গুমেন্টের আল্লাহই জানে। দেখো এখানের মধ্যে কি বলতেছে, -3, আমাদের কি বলতেছে দেখো, -3 তার মানে এই দিকে যাচ্ছে এই চতুর্ভাগে, যেটার জন্য আমরা কি জানি বলতো ভাইয়া, থিটার ইকুয়াল টু জানি পাই মাইনাস পাই, থিটার ইকুয়াল টু কি জানি, -π প্লাস tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। তাহলে এখানে বলো আমাকে -π প্লাস tan ইনভার্স y এর মানটা, কাল্পনিক পাঠের সহগের মানটা কত আছে বলো তো ভাইয়া? সহগের মানটা আছে 3 আর -3, আর বাস্তব পাঠটা আছে -3, তার মানে -π প্লাস tan ইনভার্স 1, যেটাকে কি বলা যায়,
মাইনাস পাই প্লাস পাই বাই 4, যেটাকে আমি চাইলে প্রকাশ করলে কি প্রকাশ করতে পারি বলো তো ভাইয়া, মাইনাস 3 পাই বাই 4, মাইনাস 3 পাই বাই 4, মাইনাস 3 পাই বাই 4। এমন কোনো আমাদের অপশনটা কি আছে? দেখো তো আমাদের এমন কোনো অপশন দেখছি না আমরা। তাহলে আমরা আরেকভাবে কি করতে পারি কিনা দেখো তো, আমরা এটা কি আরেকভাবে করতে পারি কিনা। এইখানে এইটার মান যদি এইটা হয় তাহলে এইটা পুরাটুকুর মান কত একটু আমরা দেখি, উল্টাটুকু করে আসি। উল্টাটুকু করলে আমার কত হবে দেখো, এইটুকুর মান আমি কত পেলাম বলো তো ভাইয়া, পাই বাই 4। এইটুকুর মান আমাদের কত, পাই বাই 4। তাহলে আমাকে এই জায়গায় আসা লাগবে। দেখি গৌণ আর্গুমেন্ট, আমরা সবসময় যা বের করি সেটা মুখ্যটা বের করি, দেখি গৌণটা এখানে কি বের করতে চাচ্ছি কিনা। এটা যদি মুখ্য হয় তাহলে মনে রাখবা বাকিটা মানটা যেটা থাকে ওইটা হয় গৌণ। তাহলে ওইটা কিভাবে হবে, যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেহেতু এইটুকু হলো পাই, এটুকু হলো পাই বাই 4, পাই প্লাস পাই বাই 4, তার মানে এটা হবে কত, 5 পাই বাই 4, 5 পাই বাই 4। এখানের মধ্যে আমাদের এইটার অ্যান্সার নাই। এটার অ্যান্সার কি নাই, আমরা যদি ভুল না করে থাকি এটার অ্যান্সার কি নাই, অ্যান্সার নাই। ওকে, এরপরে আসো ভাইয়া, z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে এখানে কি কি জিজ্ঞাসা করতেছে। দেখো মডুলাসটা এটা অবশ্যই সত্যি, কারণ আমরা -5 কে আমরা কি বলতে পারি, 5 বলতে পারি, আবার 5 কে আমরা 5 বলতে পারি, তার মানে দুইটা সত্য। z ইন্টু জেড, এটা বার হবে, এটা বার হবে, z ইন্টু জেড বার মানে z স্কোয়ার, এটা আমরা জানি এবং এটা সঠিক। আর্গুমেন্ট z এবং আর্গুমেন্ট z বার, এটা বার, একটা বারগুলো দেখতে ভুল করছে। তার মানে দেখো ভাইয়া, আমার z ইকুয়াল টু যদি হয় এক্স প্লাস আই ওয়াই আর জেড বার ইকুয়াল টু কি হবে, এক্স মাইনাস আই ওয়াই। এটা চতুর্ভাগটা কোনটা, এটা চতুর্ভাগটা হলো প্রথম চতুর্ভাগ, আর এটা চতুর্ভাগটা কোনটা, এটা চতুর্ভাগটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে দেখো এইটার আর্গুমেন্ট আর এইটার আর্গুমেন্ট কি সেম না, একটা এটা প্লাস হলে এটা হবে মাইনাস, তার মানে এটা সেম না, তার মানে 1 এবং 2 হলো সঠিক। আশা করি বুঝতে পারার কথা। মাইনাস আই এর মডুলাস বলো তো ভাইয়া, মাইনাস আই এর মডুলাসটা কি হবে। মডুলাসের মধ্যে এখানে যেহেতু আমাদের কি নাই, বাস্তব পার্ট নাই, তার মানে 0 মাইনাস আই লিখতে পারি, তাহলে 0 স্কয়ার প্লাস মাইনাস আই এর এখানে হলো -1 হোল স্কয়ার, তার মানে 0 প্লাস 1 মানে হলো 1। এবং আমরা যদি এটাকে বলি যে দেখো মাইনাস আই, আমরা একটু দেখি এটা কোন চতুর্ভাগে আছে, মাইনাস আইটা কোথায় পড়তেছে, ঠিক আছে আমরা একটু দেখি। দেখো মাইনাস আইটা কোথায় পড়তেছে, এটা হলো আই, এটা হলো দেখো এটা হলো কি, দেখো 1 -1 আই মাইনাস আই, তার মানে এইটুকু হলো মাইনাস আই, তার মানে এটা কোথায় পড়তেছে, দেখো এটা পড়তেছে হলো আমার কোথায়, এই যে হয় আমার -π/2 তে, আর না হলে আমার পড়তেছে কোথায়, 3π/2 তে, 3π/2 তে। দেখো কোন অপশন আছে কিনা, -π/2 একটা অপশনও নাই। তার মানে হয়তোবা এমন হতে পারে যে আমাদের কোনো কারণে টাইপ মিস্টেক হতে পারে, বাট অ্যান্সারে আমাদের এখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে নাই, কারণ এইটার এটা সেম অপশন, তো একটা মাইনাস থাকতে পারে, এটা মনে হয় মাইনাস, এই যে একটা মাইনাস চিহ্ন থাকতে পারে, তার মানে এইটা হলো অ্যান্সার। ওকে ওকে, এইটা 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 কি তোমাদের জন্য SW, এটা কি তোমাদের জন্য SW। সব যদি আমি করাই দেই তাহলে তোমরা কি করবা বলো তো, তোমাদের জন্য এটা SWটা করে কোথায় দিবা, আমাদের গ্রুপে পোস্ট করবা, গ্রুপের লিংকটা প্রথম কমেন্টে থাকবে ক্লাসে। ওকে ওকে, এরপরে আসি ভাইয়া, এইখানে আমাদের মোটামুটি কার্যক্রম মোটামুটি শেষ। আমাদের মোটামুটি জটিল সংখ্যার ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের মোটামুটি সকল ধরনের ইয়া শেষ। ওকে চলো আমরা একটু চলে যাই আমাদের নেক্সট টপিকটাতে। ওকে, এবার আমরা শিখবো কিসে জানো, এবার আমরা শিখবো বর্গমূল। এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখবো বর্গমূল। আচ্ছা, বর্গমূল কথাটা শুনলে তোমাদের মাথায় কোন জিনিসটা আসে বলো তো, বর্গমূল কথাটা শুনলে তোমাদের মাথায় সর্বপ্রথম যে জিনিসটা আসছে, ভাইয়া 9 এর বর্গমূল যদি আমি জিজ্ঞেস করি তখন তুমি বলবা 3, 4 এর বর্গমূল জিজ্ঞেস করলে তুমি বলবা 2, 16 এর বর্গমূল জিজ্ঞেস করলে তুমি বলবা 4, 25 এর বর্গমূল জিজ্ঞেস করলে তুমি বলবা 5, 36 এর বর্গমূল জিজ্ঞেস করলে তুমি বলবা 6। এগুলো কিসের বর্গমূল বের করলাম, এগুলো হলো বাস্তব সংখ্যার আমরা বর্গমূল আমরা বের করতে পারি। কিন্তু ভাইয়া যদি আমাকে বলা হয় যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল, যেমন ধরো সে এক্সাম্পল ধরো 2 + 3i আমাকে বর্গমূল বের করতে বলছে, এইখানের মধ্যে জটিল সংখ্যার আমি বর্গমূল কি করতে পারি না বলতো ভাইয়া, এখন আর মুখে মুখে বের করতে পারি না। কিন্তু জটিল সংখ্যার আমার দুইটা পার্ট নিয়ে গঠিত, তাই না, একটা হলো যদি বলি 2, আর একটা হলো কাল্পনিক পার্ট 3i। এখন তোমার কাছে যদি কখনো কেউ প্রশ্ন করে যে এই যে 2 এবং 3i এগুলো কি সংখ্যা,
এইগুলোও এক প্রকারের জটিল সংখ্যা। কিভাবে বলা যায় দেখো তো ভাইয়া, আমি এটাকে চাইলে 2 + 0 × i লিখতে পারি, আর এটাকে চাইলে আমি 0 × 3i লিখতে পারি। এখন দেখো এখানেও বাস্তব পার্ট আছে, কাল্পনিক পার্ট আছে, বাস্তব পার্ট আছে, কাল্পনিক পার্ট আছে। বাট যখন আমার শুধুমাত্র 2 থাকে তখন সেই ক্ষেত্রে কি দাঁড়ায়, সেই ক্ষেত্রে এই জিনিসটা দাঁড়ায় পিওর, এই জিনিসটা কি দাঁড়ায় বলতো ভাইয়া, এই জিনিসটা দাঁড়ায় পিওর রিয়েল নাম্বার, মানে পিওর বাস্তব সংখ্যা। ঠিক আছে, পিওর বাস্তব সংখ্যা, যেটার আমরা কি পারি বলতো ভাইয়া, যেটার আমরা মুখে মুখে বর্গমূল বা ক্যালকুলেটর দিয়ে বর্গমূল বের করতে পারি। কিন্তু আমরা যদি জটিল সংখ্যায় যাই তখন আমরা আর বের করতে পারি না। আর এইটাকে আমাদের কি বলা হয় দেখো ভাইয়া, এইখানের মধ্যে কিসের মানটা আছে, এখানে আমার কাল্পনিক পার্ট মানটা আছে, আর কোনো বাস্তব পার্ট জাতীয় মান নাই। তার মানে এটা কি, কাল্পনিক পার্টটা কি একেবারে পিওর, পিওর একদম বিশুদ্ধ। তার মানে এটাকে আমরা বলতে পারি পিওর ইমাজিনারি নাম্বার, পিওর ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, ওকে, এইটুকু যদি আমি বুঝতে পারি তাহলে আমি দেখাই তোমাদেরকে এইবার পিওর ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আমরা এখান থেকে বাস্তব পার্টটুকুর আমরা বর্গমূল বের করতে পারি। তাহলে আমাদের লক্ষ্য হলো দুই ধরনের বর্গমূল বের করা, জটিল সংখ্যার এবং পিওর ইমাজিনারি নাম্বারের। তো যেটাই আমাদের বের করার লক্ষ্য হোক না কেন, আমাদের একটা সূত্র আছে, আমরা ওই সূত্র দিয়ে আমরা সবসময় চেষ্টা করব যে বর্গমূল বের করার জন্য এমসিকিউতে। ঠিক আছে, তো চলো আমরা সূত্রটা একটু দেখি আমাদের জন্য কি সূত্রটা অপেক্ষা করতেছে। সবাই একটু সূত্রটা লিখে নাও। দেখো প্লাস মাইনাস 1/√2 √r + x চিহ্ন √r - x * i। এটা কার, এটা হলো কার বলো তো ভাইয়া, এটা হলো আমাদের কার জন্য, এটা হলো আমাদের ওকে, এটা হলো আমার বর্গমূল বের করার জন্য। এখানে আরটা কি বলতো ভাইয়া, এখানে আরটা হলো মডুলাস, এখানে আরটা হলো মডুলাস, আর এক্সটা কি বলতো ভাইয়া, এক্সটা হলো বাস্তব পার্ট, এক্সটা হলো আমার বাস্তব পার্টের মান। আর এখানে চিহ্নটা কি বলতো ভাইয়া, আমার যদি z = x + iy হয়, এই কাল্পনিক পার্টের আগে যে চিহ্নটা আছে সেটাই আমার কি বলতো ভাইয়া, সেটাই হলো আমার এই চিহ্নটা। আশা করি এই চিহ্নটার ব্যাপারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তার মানে আমার এখান থেকে আমি বাস্তব এবং আমি যদি আমার মডুলাস এবং বাস্তবের মানটা বের করলে এই ইকুয়েশনে বসাই দিলে আমার যেই কোনো ধরনের আমরা বর্গমূল বের করতে পারবো। সেটা হতে পারে পিওর জটিল সংখ্যার বর্গমূল, এটা কিন্তু পিওর জটিল সংখ্যা, কারণ এখানে বাস্তব পার্টও আছে, কাল্পনিক পার্টও আছে। এখানে বাস্তব কাল্পনিক পার্ট নাই, এর জন্য এটা হলো পিওর বাস্তব সংখ্যা। আর এখানে যেহেতু বাস্তব পার্ট নাই, কাল্পনিক পার্ট আছে, এটা হলো পিওর ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যদি এই যে পিওর আমাদের জটিল সংখ্যা আর পিওর ইমাজিনারি নাম্বারটা আমরা এইটা দিয়ে আমরা বের করতে পারি। ঠিক আছে ভাইয়া, এখন আমরা চলো একটু বের করা দেখি। এখানে আমাদের কয়েকটা জিনিস আমরা একটু বের করে রাখার চেষ্টা করব। সেটা হলো যে আই এর বর্গমূল, কার, আই এর বর্গমূল, এটাকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো কিভাবে বের করব, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো ভাইয়া, এই জিনিসটাকে আমরা 0 + i লিখতে পারি। এখন অনেকেই অনেকভাবে এটা মনে রাখতে পারে, অনেকেই অনেকভাবে লিখতে পারে। 2i বানিয়ে আমরা চাইলে 1 + 2i এভাবে লিখতে পারি, আমরা জানি, কিন্তু আমাদের কোনো দরকার নেই। আমি জাস্ট এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করা শেখাচ্ছি। আর মানে কি বলতো ভাইয়া, আর মানে হলো যে 0² + 1², তার মানে হলো কত 1। তার মানে এখানে আর বাস্তব পার্ট x এর মান কত আছে 0, তার মানে এখানে কি হবে +-1/√2 √r, আর এর মানটা কত আছে বলতো ভাইয়া 1, আর x এর মানটা কত আছে বলতো ভাইয়া 0, তার কি না বলতো ভাইয়া। আর এখানের মধ্যে কি হবে, চিহ্নটা কি হবে বলতো, এটা কি, এটা মাঝখানে কি চিহ্ন আছে, এটা মাঝখানে আছে প্লাস চিহ্ন, তার মানে এখানে বসে যাবে প্লাস √1 - r - x * i। তার মানে এখানে বসবে কি, এখানে বসবে যেটা, সেটা হলো যে +-1/√2 √1, মানে হলো কত 1, √1 কে আমি চাইলে কত বলতে পারি 1 প্লাস ওকে, আমরা আসলে যেখানে ছিলাম আর কি, তোমাদের এই একটা ভিডিও বানাতে গিয়ে আসলে অনেক
অনেক অনেক এক একটা ভিডিওর পিছনে পরিশ্রম থাকে। আমাদের টিমের অনেক, এখন কয়টা বাজে জানো? এখন বাজে 6টা 49। আমি এই ভিডিওটা বানাতে বসছি 2টা 40-এ। এখন বলতে পারো যে ভাই এত টাইম লাগে কেন? এত টাইম লাগে আসলে বিষয়টা হলো যে আমাদের এই মানে তোমাদের জন্য আসলে সবকিছু গুছিয়ে তারপরে আসলে ক্লাসে আসা লাগে। তো ইনশাল্লাহ তোমাদেরকে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা ইনশাল্লাহ পুরো টিম সেইভাবে তোমাদেরকে সাপোর্ট দিব, ঠিক আছে? চলো আমরা যেখানে ছিলাম আর কি, যেটা কথা বলতেছিলাম যে সেটা হলো যে আই এর বর্গমূলটা আমরা মনে রাখবো কি তাহলে? এরকম ভাবে আই ইকুয়াল টু কি মনে রাখবো? দেখো আই ইকুয়াল টু +/√1 প্লাস আই। যদি বলতো যে মাইনাস আই এর কথা, দেখো সবকিছু একই থাকতো, শুধু দেখো যদি মাইনাস আই এর কথা বলতো তাহলে এইখানে +/√2, এখানে দেখো 1 এ হইতো, এখানে শুধু প্লাসের জায়গায় হয়ে যেত মাইনাস, আর এখানে হইতো 1 × i, মানে √1 × i মানে মাইনাস আই। দেখো তার মানে আমি এখানে মাইনাস আই এর যদি আমাকে বলা হয় যে কি হবে বলো তো ভাইয়া? বর্গমূলের মান মাইনাস আই ইকুয়াল টু হবে +/√1 তো আমি সবসময় মনে রাখবো, তোমাকে এই দুইটা জিনিস তুমি একটু মনে রাখো, তুমি এই দুইটা জিনিস একটু মুখস্থ রাখবা। কিসের মান? আই এর মান, আই এর বর্গমূলের মান এবং কি মাইনাস আই এর বর্গমূলের মান, ঠিক আছে? এই দুইটা জিনিস বর্গমূলের মান মনে রাখলে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা চাইলে অপশন অনেকগুলো স্কিপ করতে পারি। কেমন? আমরা চাইলে দুই ধরনের আমরা একটা টেস্ট করতে পারি, শুদ্ধি পরীক্ষা টেস্ট। কেমন টেস্ট? আমি তোমাকে একটা এক্সাম্পল নিয়ে দেখাই, তাহলে তোমার জন্য বুঝতে একটু সুবিধা হবে। ধরো এখানে বলছে কি 2i এর বর্গমূলের মান কত? তো এইখানের মধ্যে অপশন এখানে কয়টা আছে? 4টা আছে। দেখো 4টার মধ্যে এইটার আগে প্লাস মাইনাস নাই, তার মানে এটা হবেই না। যদি তোমাকে এরকম প্লাস মাইনাস না থাকে তার মানে এই অপশনটা হবেই না। তারপরে দেখো এইটার আগে কি আছে? প্লাস মাইনাস আছে, নাই, তার মানে এটাও হবে না। এবার দেখো এইটার আগে, দেখো এখানে দুইটার আগে প্লাস মাইনাস আছে, কিন্তু আমি তোমাকে একটু আগে এখানে শিখে আসছিলাম যে এইখানে যে চিহ্নটা থাকবে এটাই মাঝখানে সবসময় আসবে, এখানে যে চিহ্নটা থাকবে সেটাই সবসময় মাঝখানে আসবে। এটাই তো আমি শিখে আসছিলাম। দেখো চিহ্নটা হবে সবসময় এইটা। তাহলে তুমি দেখো ভাইয়া এখানে তোমার না করে তুমি বলে দিতে পারবা এইখানে কি বলো তো ভাইয়া? 0 + 2i, তাই না? এখানে প্লাস চিহ্ন, তার মানে মাঝখানে কি হবে? প্লাস হবে। মাইনাস কি হবে বলো তো ভাইয়া? মাইনাস কি হবে? হবে না, তার মানে এইটাও হবে না। অ্যান্সার হলো কোনটা? এইটা। বুঝতে পারছো কিভাবে আসলে আমরা সহজে এইভাবে বলে দিতে পারি? এটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষার টেস্ট। আরেকটা আমি বলি, আরেকটা টেস্ট আছে। ধরো ভাই এমন ছিল, ধরো এখানে এমন ছিল যে যদি তোমার এমন থাকতো যে +/-1 প্লাস আই আর +/-2 প্লাস আই, তখন তুমি কি করতে? ধরো দুইটার আগে প্লাস মাইনাস আছে এবং দুইটার মাঝখানে প্লাস আছে, বা 4টা অপশনে প্লাস আছে। যখন তুমি 4টা অপশনে দেখবা যে কোনোটাই তুমি বাদ দিতে পারতেছো না, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, এই সূত্রটা অ্যাপ্লাই করবা। যখন তুমি দেখবা যে দুইটা অপশন বাদ দিতে পারছো, এরকম দুইটা অপশন থাকে, কনফিউজড হয়ে থাকো যে আসলে কোনটা হবে, সেই ক্ষেত্রে তুমি এগুলাকে বর্গ করে দিতে পারো। যেমন ধরো আমি যদি বলি √25, এটার বর্গমূলের মান কত বলো তো ভাইয়া? 5। কিন্তু এইটাকে যদি তুমি বর্গ করো তাহলে কি পাবা বলো তো ভাইয়া? এই বর্গমূলের ভিতরে যেটা থাকে সেটা পেয়ে যাবা। তার মানে 2i এর বর্গমূল, তার মানে √2i এর বর্গমূল ধরলাম এখানের মধ্যে কোনটা? এই যে এইটা। তার মানে এইটাকে বর্গ করলে দেখো এইটাকে, এই যে এইটাকে বর্গ করলে তুমি কি পাবা? 2iটা পাবা। তাহলে চেক করবা যে এটাকে বর্গ করলে আসলে 2i পাও কিনা। চলো আমরা একটু চেক করে দেখি যে এটাকে আসলে বর্গ করলে আমরা 2iটা পাই কিনা। চলো +/-1 প্লাস আই, এটাকে আমরা বর্গ করলাম, ঠিক আছে? তোমরা যেটা চাচ্ছিলা। তাহলে বর্গ করলে কি হবে? প্লাস মাইনাস তো উঠে যাবে, 1² + 2 × 1 × i + i²। তাহলে এখানে কি থাকতেছে? 1² মানে 1, আর এখানে 2i, এখানে থাকতেছে -1। তার মানে এটা শুধুমাত্র থাকতেছে কি 2i। তার মানে এটা এরকম মিলে গেছে, তার মানে এটাই হলো উত্তর। দেখো এটা কিন্তু করলে আর এটা আসতো না। বুঝতে পারছো? এইভাবে চাইলে তুমি করতে পারো। তাহলে কয়টা টেস্টের কথা বলছি? প্রথমত 4টা অপশন নিয়ে যখন তুমি কনফিউজ থাকো যে কোনোটাই উত্তর বা অপশন বাদ দিতে পারতেছো না, তখন ডিরেক্ট সূত্রে চলে যাবা। এবং সেকেন্ডলি যেটা যদি তোমার এরকম থাকে যে এরকম ভাবে তুমি বাদ দিতে পারতেছো, তখন তো হয়ে গেছে। আর যদি এমন হয় যে দুইটা অপশন নিয়ে কনফিউজ, তখন বর্গ করে দিবা। আশা করি বুঝতে পারার কথা। অতি সহজে আমরা চাইলে এগুলার মান বের করতে পারি। আয়ের বর্গমূল বলছিলাম মুখস্থ রাখার জন্য। বলো তো ভাইয়া কি হবে? প্লাস মাইনাস কি হবে বলো তো ভাইয়া? +/-1 1 প্লাস আই, এটাই হলো আমাদের কি আয়ের বর্গমূলের মান। এখানে বলছে কি 11 - 69। এখন দেখো এই কোশ্চেনটার মধ্যে তোমাকে কি আছে বলো তো ভাইয়া? সবগুলোর আগে প্লাস মাইনাস আছে।
আছে। তবে মজার বিষয় হলো যে এখানে আছে কি মাইনাস, দেখো এখানে আছে কি বলতো ভাইয়া, এখানে আছে আমাদের মাইনাস। তাহলে আমার কাজ কি হবে, এইখানেও আছে দেখো এটার আগে আছে কি মাইনাস, এটার আগে আছে মাইনাস, এটার আগে মাইনাস। তাহলে আমি কি করব, আমার জাস্ট সহজ হিসাব, আমরা জাস্ট কি করব, এখানে আমরা জাস্ট ডিরেক্ট সূত্রে চলে যাব, আমরা এখানে সময় নষ্ট করব না। তাহলে আর ইকুয়াল টু কি হবে 11 স্কয়ার, দেখো 11 স্কয়ার প্লাস মাইনাস 16 স্কয়ার। তো এটা করলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে একটা মান পাবো, একটু আমি যদি একটু দেখি মানটা আসলে এখানে কত আসে, সেটা করলে আমরা দেখো কত সহজে আমরা আসলে তাহলে করে ফেলতে পারি। 3600 প্লাস ওকে, এটার মানটা কত আসে 61। তার মানে দেখো ভাইয়া আমার কি হবে বলতো ভাইয়া, বর্গমূলের মানটা কত হবে, বর্গমূল হবে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর এর মানটা কত 61 প্লাস, দেখো ভাইয়া 61 প্লাস কি হবে x এর মানটা x, চিহ্ন কি আছে মাইনাস, রুট ওভার 61, তার মানে কি না বলতো ভাইয়া, কি ছিল প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস x, চিহ্ন রুট ওভার আর মাইনাস এখানে কত আছে 11 আছে বাস্তব পার্টের মান, ইনটু হলো i। তাহলে এটা করলে কত আসবে প্লাস মাইনাস 1/√2, 61 আর 62 10 72 রুট ওভার 72, আর এখানে এটা কি লেখা যায় বলতো ভাইয়া 61 থেকে রুট ওভার 50, যেটাকে ইনটু i লেখা যায়, যেটাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস 1/√2, আর এখানে লেখা যায় যে এটাকে লেখা যায় যে 6√2, আর এখানে লেখা যায় যে 5√2 i। তো √2 কমন নিয়ে নিলে কি থাকে দেখো, এখানে 1/√2 আর √2 যদি কমন নিয়ে নাও তাহলে 6 - 5i থাকে। এটা কাটাকাটি করলে প্লাস মাইনাস 6 - 5i, দেখো 6 - 5i কোথায় আছে, প্লাস মাইনাস 6 - 5i আছে সি নাম্বারটাই, ঘ নাম্বারটা হলো কারেক্ট আনসার। আশা করি এইটা বুঝতে পারার কথা। এরপরে আসো, আচ্ছা এখানে বর্গমূল থেকে আরো কিছু কোশ্চেন আছে, আমরা এখানে একটু দেখি, আমাদের তাহলে সুবিধা হবে, আমাদের তাহলে বর্গমূল রিলেটেড সকল কোশ্চেনগুলো আমরা সলভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আসো এটাতে আসো, এটার বর্গমূল কি বলছে দেখো, এখানের মধ্যে দেখো ওই যে প্লাস মাইনাস আছে, তবে মজার বিষয় হলো যে এটা কি আছে প্লাস আছে, তার মানে এখানে কোনটার আগে প্লাস আছে একটু খেয়াল করো তো, মাঝখানে এইটার আগে আছে প্লাস আর এইটার আগে আছে প্লাস। তাহলে তুমি আমাকে বলো ভাই এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবেই হবে, তার মানে কি করব, যে কোনো একটাকে বর্গ করে দেই, যে কোনো একটাকে বর্গ করে দিই, প্লাস মাইনাস আমরা কি করলাম বলো তো ভাইয়া, প্লাস মাইনাস -2 প্লাস 3i, এইটাকে আমরা কি করলাম বর্গ করলাম, তাহলে কি আসবে বলো তো ভাইয়া -2 প্লাস 3i হোল স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2a, তারপরে কি হবে বলো তো ভাইয়া b প্লাস কি হবে b স্কয়ার, তাহলে এটা করলে কি আসবে 4, তারপরে কি আসবে বলতো ভাইয়া -12i, আর এখানে কি আসবে 9i স্কয়ার, i স্কয়ার মান কত -1, তার মানে কি হবে -5 -12i, -5 -12i হলো প্রথমটার অ্যান্সার। কিন্তু আমার কি এটা উত্তর আছে নাই, এখানে আছে -5 + 12i, তার মানে আমি বুঝে গেলাম যে বি নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পারার কথা, দেখো বি নাম্বারটাকে বর্গ করলে ঠিকই এটা চলে আসবে। আর একটা সংখ্যা মনে রাখবা, জিনিস মনে রাখবা সব সময়, যে যেই কোনো জটিল সংখ্যার বর্গমূল হলো অলওয়েজ কি হয় বলো তো ভাইয়া আর একটা জটিল সংখ্যা থাকে, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, মানে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল হয় কি আর একটা জটিল সংখ্যা। ওকে, এটা এখনো আমরা শিখাইনি, তাহলে জটিল সংখ্যার বর্গমূল থেকে আমাদের মোটামুটি সবগুলা জিনিস শেষ, ঠিক আছে, আমাদের মোটামুটি কি শেষ, সবগুলা জিনিস শেষ। ওকে আর কয়েকটা জিনিস আছে একটু দেখাই দেই। এইবার এই কোশ্চেনটা আসো, বলতেছি কি দেখো z মাইনাস z বার, z তো আছে 1 - i, আর z বার কি হবে বলতো ভাইয়া 1 + i, তার মানে কি এখানে -1 - i, তাহলে এটা করলে কি আসবে বলতো ভাইয়া, এটা করলে আসবে -2i। তো আমাকে এটার বর্গমূল বলছে, বর্গমূলের নিয়মটা কি বলছিলাম বলতো ভাইয়া, এখানের মধ্যে জাস্ট কি বলতো ভাইয়া বর্গমূল হবে আমার এইখানের মধ্যে হবে +-1/√2 রুট ওভার আর মানে কি রুট ওভার 0 স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার, যেটাকে আমরা করলে কি আসবে বলতো ভাইয়া 2 আসবে। তাহলে এখানে কি আসবে বলতো ভাইয়া r প্লাস x, আরটা কত আছে 2 + 0, আর চিহ্ন কি আছে বলতো ভাইয়া মাইনাস r
-0 চিহ্ন কি আছে i, তাহলে এখান থেকে +-1/√2 আর এখান থেকে √2 -√2i, √2 কমন নিয়ে নিলে কি আসবে +-1/√2 √2 1 - i, তাহলে এটা কাটাকাটি করো তাহলে চলে আসতেছে +-1 - i। আমিও সবসময় মনে রাখতে বলি তোমাদেরকে এই জিনিসটা একটু এক্সট্রা করে লিখে রাখো, সবাই একটু নোট ডাউন করে ফেলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে √2i মানে 2i এর বর্গমূল কি হবে, প্লাস মাইনাস কি করবা 1 + i, আর √-2i এর বর্গমূল হবে +-1 - i। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য অনেকটাই সুবিধা হবে। ওকে, আশা করি এই ম্যাথটাও বুঝে যাওয়ার কথা। এবার চলো আমরা এই কোশ্চেনটায় যাই। এই কোশ্চেনটা হলো সেম টাইপের সেম কোশ্চেন। দেখো আমাকে বলতেছে কি √1/3 × i, তো আমি 1/√3 কে আলাদা করে লিখি, √i কে আলাদা করে লিখি। √i এর বর্গমূল কিন্তু আমরা জানি, কত জানি 1/√2 1 + i, তাই না? তার মানে হচ্ছে কত 1/√6 1 + i, আর এটা প্লাস মাইনাস, সরি একটা প্লাস মাইনাস আছে, তার মানে এটা প্লাস মাইনাস, তার মানে +-1/√6 1 + i, এটা হলো অ্যান্সার। ওকে, এই হলো আমাদের বর্গমূলের সবকিছু। এখন আমরা বর্গমূলের পরে আমরা কোথায় যাব বলো তো ভাইয়া? আমরা ঘনমূলে যাব। বর্গমূলে আমার মূল থাকে কয়টা? 2টা। এবার আমরা ঘনমূলে দেখি আমাদের কি কি কনসেপ্টের কোশ্চেন বা টপিক আছে। চলো, আমাদের এখন ঘনমূল থেকে আমরা যেই জিনিসটা শিখবো, ঠিক আছে, আমরা যেই জিনিসটা শিখবো ঘনমূল, কি শিখবো আমরা? ঘনমূল। আচ্ছা, ঘনমূলের এখানে আসলে একটু মনে রাখবা যে 3√, দেখো 1, এটাকে যদি বলা হয় যে 1 এর ঘনমূল নির্ণয় করো, তোমাকে প্রশ্ন করলো কি 1 এর ঘনমূল নির্ণয় করো, আমি 1টাকে দিয়ে একদম স্ট্যান্ডার্ড ভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আমি ঘনমূল থেকে চেষ্টা করব যে কিসে যাওয়ার জন্য তোমাদের, আমি ঘনমূল থেকে চেষ্টা করব যে তোমাদেরকে ওমেগার বেসিকের মধ্যে ঢুকে যাওয়ার জন্য। ঠিক আছে, চলো আমরা দেখি। ঠিক আছে, চলো আমরা দেখি। এখানে 1 এর ঘনমূল বলছে, তাহলে 1 এর ঘনমূল হবে 3√1, এটা হলো ঘনমূল। আমরা যদি ধরি x, তাহলে একটু তুমি আমাকে বলো উভয় পাশে আমি যদি হোল কিউব করি তাহলে কি হয়? x³ = কি হয়? 1 হয়। এটা কাটাকাটি হয়ে কি হয়ে গেছে বলতো ভাইয়া? শুধুমাত্র 1 থাকতেছে। তাহলে এটাকে যদি আমি x সাইডে নিয়ে আসি, দেখো x³ - 1³ = 0। তাহলে এটাকে কেন করলাম আমি এই জিনিসটা? যেন আমি a³ - b³ অথবা a³ + b³ এর সূত্রে ভাঙাতে পারি, অনুসিদ্ধান্তের সূত্রে। তাহলে a³ - b³ এর সূত্র কি বলতো ভাইয়া? a - b a² + ab + b² = কত? 0। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি একটা কাজ করি একটু তোমাদের জন্য, সেটা কি? সেটা হলো যে এই যে দেখো এখানের মধ্যে হয় কি হয় বলতো ভাইয়া? x - 1 = 0, তাহলে হয় কি x = 1, আর অথবা কি হয়? অথবা দিয়ে দেখো x² + x + 1 = কি হয়? 0। তাহলে এখান থেকে কি আসবে? x = -b ± √b² - 4ac / 2a। দেখো ভাইয়া, এটা হলো কি ax² + bx + c = 0। এটা সমাধান। আর আমরা কি জানি? x = -b ± √b² - 4ac / 2a। ওইটা করলে কি আসে দেখো তো ভাইয়া? এখানে আসে -1 ± এটাকে উৎপাদক বিশ্লেষণ যায় না বলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, -3 আর এখানে নিচে আসে কি? নিচে আসে 2। আর এটাকে চাইলে আমি যদি একটু উপরে নিয়ে যাই, তাহলে দেখো এখান থেকে চাইলে আমি এটাকে এইভাবে লিখতে পারি আমি লিখতে পারি কি -1 ± √3i। কিভাবে লিখছি মনে আছে? একদম প্রথমে বলছিলাম যে √1 কে আলাদা করলে আমরা ইমাজিনারি নাম্বারের প্রথম যে বর্ণটা i চলে আসে, আর এখানে নিচে হলো 2। এখন দেখো এখানে যে দুইটা মূল আছে, একটা মূলটা কি পেয়েছি? দেখো আমি একটা মূল পেয়ে গেছি -1 + √3i / 2, √3i / 2। তো এইটা আমরা একটা মূল পেয়েছি। আরেকটা মূল কি পেয়েছি? দেখো -1 - √3i / 2, এটা আমরা পেয়ে গেছি আরেকটা মূল। তার মানে এই দুটা মূল আমরা পেয়ে গেছি। তো একটা মূলকে আমাদের বলা হয় ওমেগা, একটা মূলকে আমাদের কি বলা হয়? ওমেগা বলা হয়। ওমেগা বলা হলে আরেকটা মূলকে বলা হবে ওমেগা²। এটা কি করা হয়েছে? এই ওমেগাটা বিজ্ঞানীরা ধরে নিচ্ছে, কিন্তু ওমেগা² কিভাবে হয়েছে? মজার বিষয় হলো যে এইটাকে বর্গ করলে, দেখো ভাইয়া ওমেগা² মানে কি? ওমেগার বর্গ। ওমেগা মানে কি বলতো ভাইয়া?
ভাইয়া এই জিনিসটা, এইটাকে বর্গ করলে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এইটা তোমার বর্গ করলে দেখা গেছে কি এই জিনিসটা ফিরে আসে। তার জন্য দেখো এই জিনিসটা যদি ফিরে আসে এটাকে কিভাবে লেখা যায়, নিচে হয় 4a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তার মানে a স্কয়ার প্লাস 2 ইন্টু -1 ইন্টু √3i প্লাস √3i হোল স্কয়ার। তাহলে এখানে কি থাকতেছে, এখানে যেটা থাকতেছে যে এখানে যেটা থাকতেছে কি এখানে থাকতেছে -1, তাহলে পরে কি থাকতেছে বলো তো ভাইয়া, -1 2√3i, আর এখানে থাকতেছে প্লাস 3i স্কয়ার বাই 4। তাহলে এখানে থাকতেছে 1, আর এখানে দেখো এখানে একটু সহজ করে দেয়, আই স্কয়ারের মান কত একটু আগে শিখিয়ে আসছিলাম -1, তার মানে -3 ইন্টু -1 কত বলো তো ভাইয়া, -3, তার মানে 1 -3, আর এখানে থাকতেছে -2√3i, আর এখানে থাকতেছে 4। তো এখান থেকে আসলে আসতেছে কত, এখান থেকে আসলে আসতেছে -2। তো -2টা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে থাকতেছে কি 1 প্লাস √3i। দেখো ভাইয়া 1 প্লাস, দেখো আমি যদি একটু ভুল না করে থাকি আই স্কয়ার মান -1, তার মানে কি বলতো ভাইয়া, এই যে দেখো 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 আমি যদি এটা কমন নিয়ে নেই, আমি যদি -2টা কমন নিয়ে নেই তাহলে কি আসতেছে 1 প্লাস √3i ডিভাইডেড বাই কত বলো তো ভাইয়া, ডিভাইডেড বাই 4। তাহলে এটা কাটাকাটি করলে কি হয়, এই যে এটা আর এটা কাটাকাটি করলে তাহলে থাকে কি দেখো মাইনাস থাকে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এই যে মানটা আছে এইটা আর এই মানটা সেম মান, যার কারণে এই মানটা কি নির্দেশ করতেছে, ওমেগা স্কয়ার নির্দেশ করতেছে। দেখো তার জন্য ওমেগা স্কয়ার আমরা কি ধরে নেই বলো তো ভাইয়া, একটা ওমেগা হইলে এটা ওমেগা স্কয়ার হয়ে যায়। আবার তুমি এইটাকে বর্গ করলে আবার এইটা ফিরে পাবা। বিষয়টা ইন্টারেস্টিং, একটু পরে আসলে আরো কিছু ক্লিয়ার হবে, ঠিক আছে। তার মানে আমার এখান থেকে কি কি আমরা ক্লিয়ার হয়ে গেছি, আমরা ওমেগাও পেয়ে গেছি এবং ওমেগা স্কয়ারও পেয়ে গেছি, ঠিক আছে। আমরা ওমেগাও পেয়ে গেছি এবং ওমেগা স্কয়ারও পেয়ে গেছি। এখন ওমেগা আর ওমেগা স্কয়ার দিয়ে কি কি হয় চলো আমরা দেখি, সরি এখানে না, একটু দেখো আমরা কি কি পেলাম তাহলে। ওমেগা পেলাম কি বলতো ভাইয়া, আমরা ওমেগা পেলাম যে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কয়ার আমরা পেলাম কি -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আমার এখন টার্গেট হলো যে এই দুটাকে যোগ করে চেক করা আসলে কি কি ঘটে এখান থেকে। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কি কি হয় দেখি তো। এটা করলে ওমেগা মানে কত -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 প্লাস -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এটা করলে কি আসবে, আমি যদি 2 করি দেখো -1, এটা করলে -1 প্লাস √3i -1 মাইনাস √3i, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এই যে এটা আর এটা কাটাকাটি তাহলে থাকতেছে কি -2/2, তার মানে হলো -1। তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত পেয়ে গেছো বলো তো ভাইয়া, ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান পেয়ে গেছো -1। যদি -1টাকে এক পাশে নিয়ে আসো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু পেয়ে গেছো কত 0। এটা আসলে অনেক বড় একটা জিনিস যে এই সূত্রটা আমরা যে পেয়ে গেছি, এই সূত্রে অনেকগুলো বিশেষত্ব আছে, একটু পরে আসতেছি। যেহেতু আমরা যোগ করছি এবার একটু আমরা কি করব, গুণটা দেখে আসবো, ওমেগা আর ওমেগা স্কয়ারে গুণ করলে কি কি হয়। তো আমি একটু এই সাইডে একটু রাখি এটাকে, আর আমি গুণটাকে একটু এই সাইডে দেখাই, ঠিক আছে। একটু দেখো ওকে ওকে, আশা করি দেখবা, ঠিক আছে। ওমেগা দেখো আমাদের কি ছিল, ওমেগা আর ওমেগা স্কয়ার। ওমেগা কি ছিল -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কয়ার ছিল -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এটা করলে কি আসবে, এটা করলে আসবে নিচে হচ্ছে কত 4, আর এটা কি হচ্ছে বলতো ভাইয়া -1 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে -√3i হোল স্কয়ার। তাহলে এটা করলে কত আসতেছে 1 মাইনাস 3i স্কয়ার ডিভাইডেড বাই 4। আই স্কয়ার মান কত -1, মাইনাসে মাইনাসে কত প্লাস, ও দেখো ভাইয়া মাইনাসে মাইনাসে প্লাস হলো 1 প্লাস 3/4, তার মানে এটা আসতেছে কত 1। তার মানে তুমি এখান থেকে কি পাচ্ছ, ওমেগা কিউব ইকুয়াল টু কত পাচ্ছ 1 পাচ্ছ। এবার আসবো আমি একটু এগুলা নিয়ে ব্যাখ্যা করতে, ঠিক আছে, আমি একটু এগুলা নিয়ে একটু ব্যাখ্যা করতে আসবো। এখন ধরো ভাইয়া তুমি ওমেগা কিউব পেয়ে গেছো, কি পেয়ে গেছো, ওমেগা কিউব পেয়ে গেছো, ওকে ভালো কথা, আমি একটু এটাকে একটা সাইডে রেখে দেই। এখন কি কি হচ্ছে একটু দেখো, তুমি এখানে দুইটা সূত্র পেয়ে গেছো, একটা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 পাচ্ছ, আর একটা পাচ্ছ কি ওমেগা কিউব ইকুয়াল টু 1। এখন দেখো ভাইয়া ওমেগা কিউব যদি 1 পেয়ে যাও তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি ওমেগা 4 এটাকে কি লিখতে পারো, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে 3-এর গুণিতক আকারে ভাঙানো লাগতেছে, তার মানে 1 ইন্টু ওমেগা মানে হলো ওমেগা।
ওমেগা 5 কে তুমি চাইলে লিখতে পারো ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে হলো ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওমেগা 6 কে তুমি লিখতে পারো ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, লিখতে পারো না? অবশ্যই পারো। তার মানে 1 ইন্টু 1 মানে হলো 1। ওমেগা কিউবের মান ছিল 1, ওমেগা 6 এর মান আসছে 1। তুমি যদি অনুরূপ ভাবে আমাকে জিজ্ঞাসা করো ওমেগা 9, ওমেগা 12, ওমেগা 15, ওমেগা 18 সবগুলোর মান হবে 1। তাহলে তুমি এখান থেকে আমরা বলতে পারি যে ওমেগা পাওয়ার অফ 3n ইকুয়াল টু হলো 1, মানে ওমেগার পাওয়ার যখন 3 এর গুণিতক আকারে থাকবে তার মান অলওয়েজ কত হবে বলো তো ভাইয়া? 1 হবে। যদি এই মানটা আমরা জেনে যাই তাহলে এখান থেকে কি আসতেছে দেখো, ওমেগা 3n এর মান আমাদের আসতেছে কত? 1 আসতেছে। তার মানে আমরা সব সময় চেষ্টা করব যে ওমেগার পাওয়ার যদি অনেক বেশি কোনো মান দেয়, ধরো সে এক্সাম্পল তোমাকে ওমেগার পাওয়ার দিল ওমেগা 70, এখন তুমি 70 কে কি করবা? তুমি 3 দিয়ে ভাগ করবা, বুঝতে পারছো? একটু দেখো তুমি কি করবা, এই 70 কে তুমি 3 দিয়ে ভাগ করবা, যেহেতু এটা 3 এর গুণিতক সেহেতু তুমি 3 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6 আর থাকে কি 10, 3 তিরিকে 9, হাতে থাকে কত? 1। যেই ভাগশেষটা থাকবে এটাই হবে আলটিমেটলি ওমেগার পাওয়ার, তার মানে ওমেগা 1। এই ওমেগা 70 কে আমরা চাইলে ওমেগা 1 লিখতে পারি। এটা দ্বারা আসলে বুঝাচ্ছে কি জানো, এটা দিয়ে আসলে বুঝাচ্ছে যে ওমেগা 70 কে লেখা যায় ওমেগা 69 ইন্টু ওমেগা 1, এটা হলো 3 এর গুণিতক, তার মানে 1 ইন্টু ওমেগা, তার মানে হলো ওমেগা। আশা করি বুঝতে পারার কথা। তো আমরা এগুলা এইভাবে আমরা বের করব। এখানে আরেকটা সূত্র আমি দেখাইছিলাম, বললাম যে এটার একটু বিশেষত্ব তোমাদেরকে ব্যাখ্যা করব। এই যে দেখো এখানে কি আছে একটু খেয়াল করে দেখো, এখানে আছে কি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত বলছে? 0 বলছে। একটু দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত বলছে? 0 বলছে। এই জিনিসটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি ওমেগা নট প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা 2 ইকুয়াল টু হলো 0। তার মানে এটা দিয়ে আসলে এটা কি বোঝাচ্ছে একটু বলি তোমাকে। 0, 1, 2 এটা কি আছে? পাশাপাশি ক্রমিক পূর্ণ সংখ্যা আছে। তার মানে এরকম যখন পাশাপাশি ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে 3টা থাকবে, যে পাশাপাশি ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে 3টা থাকবে তাদের যোগফল অলওয়েজ কত হবে? 0 হবে। তার মানে তোমাকে যদি আমি বলি ওমেগা 5 প্লাস ওমেগা 6 প্লাস ওমেগা 7 এটার মান কত হবে? চোখ বন্ধ করে বলতে পারবা 0। আশা করি বুঝতে পারার কথা। তার মানে ওমেগা রিলেটেড কনসেপ্টের মধ্যে আমরা যেটা জানলাম যে ওমেগার পাওয়ার যখন 3 এর গুণিতক আকারে থাকবে তার মান হবে 1, এবং ওমেগার পাওয়ারগুলো যখন ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে 3টা করে থাকবে এই 3টা করে আমরা সেটগুলোকে বলতে পারবো অ্যানসার কত? যোগফল বলতে পারবো 0। ঠিক আছে ভাইয়া, এই কয়েকটা জিনিস আমাদের ক্লিয়ার, এবং ওমেগা স্কয়ারের মানও আমরা ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে ওমেগা মান হলো -1 প্লাস √3i/2 আর ওমেগা স্কয়ারের মান হলো -1 মাইনাস √3i/2। চলো আমরা এবার প্র্যাকটিসে যাই, দেখি ওমেগা থেকে আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে। বলতেছে যে একক বলতে গেলে বোঝাচ্ছে 1, একক বলতে গেলে কি বোঝাচ্ছে? 1 এর কাল্পনিক বলতেছে ঘনমূল। দেখো কাল্পনিক ঘনমূল দুইটি। কাল্পনিক ঘনমূল কারা ছিল বলো তো ভাইয়া? এই যে তারাই তো ছিল, দেখো তো এরাই তো আসলে কাল্পনিক ছিল। যে আই আছে, ইমাজিনারি নাম্বার আছে, তার মানে এটা কাল্পনিক। তার মানে একটা ছিল কি? একটা ছিল ওমেগা, আর একটা ছিল কি বলো তো ভাইয়া? একটা ছিল কাল্পনিক, একটা ছিল ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার। তাদের গুণফল কি হবে? ওমেগা আর ওমেগা স্কয়ারের গুণফল একটুকে দেখা আসছে ওমেগা কিউব। মান কত বলো তো ভাইয়া? মান হলো 1। 1 হলো অ্যান্সার, 1 হলো অ্যান্সার। এবার আসো ভাইয়া, বলতেছে কি এই জিনিসটা দেখো, এই জিনিসটা বলতেছে, এই জিনিসটা কি দেখো, x equal to -1 plus √3i -1 plus √3i/2, x equal to -1 plus √3i/2। এই জিনিসটাকে আসলে কি বলা হয় জানো? এই জিনিসটাকে আসলে ওমেগা বলা হয়, ওমেগা বলা হয়। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া x বলছে, সব সময় দেখো x মানে কি? ওমেগা, আর 1/x বলছে মানে 1/ওমেগা। ঠিক আছে ভাইয়া, ওমেগা আর কি বলছে? 1/ওমেগা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এই ওমেগা 1 যেটা আছে এটাকে তুমি কি লিখতে, সেই 1টা আছে এটার পরিবর্তে কি লিখতে পারো বলো তো ভাইয়া? এটার পরিবর্তে চাইলে তুমি লিখতে পারো ওমেগা কিউব, আর এটা আছে নিচে ওমেগা। তার মানে এটা কাটাকাটি করলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। বলো তো ভাইয়া, আমরা আজকের ক্লাসের প্রথমেই শিখে আসছিলাম যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার তাদের যোগফলের মান কত হয়? -1 হয়। তার মানে এখান থেকে আমি বলতে পারবো যে এদের যোগফলের মান কত? -1। -1 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের জন্য কি অপেক্ষা করতেছে দেখো, আমাদের জন্য এই কোশ্চেনটা অপেক্ষা করতেছে 1 - ওমেগা টু দি পাওয়ার 4, 1 - ওমেগা টু দি পাওয়ার 8, 1 - ওমেগা টু দি পাওয়ার 10, 1 - ওমেগা টু দি পাওয়ার 14।
দেখো সকাল হয়ে আলো হয়ে গেছে, সেই শুরু করছিলাম তোমার হলো যে রাতের বেলা কাজগুলো, এখন সকাল হয়ে গেছে। একটা অন্যরকম থাকে না যে ফজরের পরে একটা সুন্দর একটা আবহাওয়া, ওইরকম একটা আবহাওয়া বাইরে থেকে আবছা আসতেছে। ওকে, আমরা যে কথায় ছিলাম আর কি, এই এই কোশ্চেনটার আসলে একটা সুন্দর একটা বিশেষত্ব মনে রাখবা সব সময়। ওমেগার পাওয়ারগুলো দেখো সব তিনের উপরে আছে, তোমার লক্ষ্য থাকবে এই পাওয়ারগুলোকে তিনের নিচে বানানো। তার মানে তিনের যে আমাদের গুণিতক আকারে যে সংখ্যাগুলো কাছাকাছি থাকবে আমরা তাকে দিয়ে এটাকে ভাঙিয়ে নিব। কেমন বিষয়টা দেখো, আমি এইটাকে লিখতে পারি 1 মাইনাস, ওকে দেখো যেটা আসলে বলতেছিলাম তোমাদেরকে সেটা কি, সেটা ছিল যে এই যে দেখো ওমেগা 4 কে আমরা চাইলে ওমেগা 4 এর কাছাকাছি তিনের গুণিতক আকারে ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি, ওমেগা 8 কে ওমেগা 6 ইনটু ওমেগা স্কয়ার লিখতে পারি, ওমেগা 10 কে ওমেগা 9 ইনটু ওমেগা লিখতে পারি, আর ওমেগা 14 কে লিখতে পারি 1 মাইনাস ওমেগা 12 ইনটু ওমেগা স্কয়ার। তাহলে এখান থেকে দেখো এটার মান তো 1, তার মানে 1 ইনটু ওমেগা মানে হলো ওমেগা, আর এটার মান তো 1 আর 1 ইনটু ওমেগা স্কয়ার মানে হলো 1 মাইনাস ওমেগা স্কয়ার, আর এটার মান কত 1 মাইনাস 1 ইনটু ওমেগা মানে হলো ওমেগা, আর এটার মান কত 1 মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এটা করলে কি থাকতেছে 1 মাইনাস ওমেগা হোল স্কয়ার আর 1 মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো ভাইয়া তোমার জন্য এটার জন্য অনেকটাই সহজ একটা আমি কি অ্যাপ্লাই করব বলো তো ভাইয়া, সূত্র অ্যাপ্লাই করবে, যেটা আমরা কি করে আসছে বলতো ভাইয়া, ছোটবেলা থেকে করে আসছে। তাহলে এটা করলে কি আসবে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এখানে আসবে 1 মাইনাস কি আসবে বলতো ভাইয়া, সরি 1 মাইনাস কি হবে 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এটাই তো আসছে, হ্যাঁ এটাই আসতে পারে, সরি ওকে। এটা যদি হয় তাহলে এখান থেকে কি আসবে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার। তুমি দেখো আমরা আজকের ক্লাসে যে সূত্রটা শিখছিলাম, কি ছিল 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত ছিল 0 ছিল। তার মানে সবগুলোর আগে চিহ্ন কি ছিল প্লাস ছিল। তাহলে প্লাস যদি থাকে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটাকে এগুলোর আগে প্লাস আছে 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে ওমেগাটা ওই পাশে চলে যাবে, এটা হয়ে যাবে কি দেখো এটা হয়ে যাবে মাইনাস ওমেগা। তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে তুমি মাইনাস ওমেগা বসাতে পারো, আর এখানে থাকবে কি মাইনাস 2 ওমেগা। আর এখানে দেখো ভাইয়া এই ওমেগা 4 কে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, একটু আগে দেখাইছিলাম যে ওমেগা কিউব ইনটু ওমেগা, সেটাকে আমরা ওমেগা লিখতে পারি ডিরেক্ট। তাহলে ওমেগা 4 কে আমি চাইলে কি লিখতে পারি ডিরেক্ট ওমেগা লিখতে পারি। এখন দেখো 1 প্লাস ওমেগা, এই 1 প্লাস ওমেগা এটাকে এক সাইডে রেখে এগুলোকে এই পাশে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কয়ার। তার মানে এখানে আসবে মাইনাস ওমেগা স্কয়ার, আগে থেকে আসছে মাইনাস 2 ওমেগা স্কয়ার। তার মানে এটা কত আসবে মাইনাস 3 ওমেগা, আর একটা হলো মাইনাস 3 ওমেগা স্কয়ার, যেটাকে আমি লিখতে পারি কত মাইনাস প্লাস 9 ওমেগা কিউব মানে 1, 9 ইনটু 1 মানে 9, তার মানে 9 হলো কারেক্ট আনসার। ওকে ডান। এবার আসো ভাইয়া এটা কি বলতেছে 1 এর ঘনমূল তিনটির যোগফল কত। আচ্ছা দেখো 1 এর ঘনমূল তিনটা কি কি ছিল 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার, তাদের যোগফল আমরা বের করছিলাম, অ্যানসার কত ছিল 0, এইটা হলো 0। এবার বলতেছে কি 1 প্লাস ওমেগা প্লাস, দেখো 1 প্লাস ওমেগা প্লাস, এটা একটু মনে হয় ভুল আসছে, এটা ঘনমূল তিনটের যোগফল তো এটা হবেই না, আর এখানে হবে 2, মেবি একটু টাইপ মিস্টেক করছে, তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ার এই ঘনমূল তিনটার যোগফল, তার মানে 1 এবং 3, তার মানে 1 এবং 3 বিতে আছে, বি নাম্বারটা হলো সঠিক উত্তর। এখানে বলতেছে কি, আচ্ছা একটু সরি আয়ের কনসেপ্টে এখন আমরা যাইনি, আমি একটু দেখায় আসি। ওকে এবার আসো ভাইয়া বলতেছে কি একটি জটিল ঘনমূল, দেখো মানে এখানে জটিল ঘনমূল বলতেছে আলফা এবং বিটা, একটা কমা মিসিং আছে এখানে আলফা এবং বিটা, তার মানে জটিল ঘনমূল। দেখো 1 এর একটা জটিল ঘনমূল গুলা কি কি হয় বলতো ভাইয়া, 1 এর জটিল ঘনমূল গুলা হলো কি ওমেগা একটা, আর একটা হলো কি ওমেগা স্কয়ার। তাহলে এখানে বলতেছে আলফা বিটা, তাহলে আলফা যদি ওমেগা হয়, দেখো আলফা যদি ওমেগা হয় তাহলে বিটা হবে কি ওমেগা স্কয়ার। তাহলে এখানে বলতেছে আলফা ইন্টু বিটা, তার মানে কি ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার, তার মানে কি হবে ওমেগা কিউব, যাকে আমরা কি বলতে পারি 1 বলতে পারি। তারপর দেখো আলফা স্কয়ার মানে কি, দেখো
ওমেগা হোল স্কয়ার, তার মানে এটাকে বলা যায় ওমেগা স্কয়ার। আর ওমেগা স্কয়ারটা কি ছিল বলো তো ভাইয়া? বিটা ছিল। তার মানে আলফা স্কয়ার ইকুয়াল টু আমি কি বলতে পারি? বিটা বলতে পারি। পারি কি না? পারি। এরপরে দেখো ভাইয়া আলফা প্লাস বিটা, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের যোগফল আমরা দেখছিলাম কত? -1, এটাও বলতে পারি। তার মানে 1 2 3 তিনটাই আমাদের হলো সঠিক। এরপরে দেখো ওমেগা এককের একটি জটিল ঘনমূল হলে এটা বলতেছে মান বের করতে। দেখো 2 ওমেগা 13 আর কি আছে? ওমেগা 26। আমাদের লক্ষ্য হলো যে সব সময় কি করা বলতো ভাইয়া? ওমেগার পাওয়ার গুলাকে 3 এর নিচে নামানো, যাতে আমরা কি করতে পারি বলতো ভাইয়া? আমাদের সূত্রে ট্রান্সফার করতে পারি, তাই না? তো সূত্র কি ছিল? ওই যে 1 প্লাস ওমেগা স্কয়ার। তো এখানে দেখো মজার বিষয় কি, ওমেগা 13 কে আমি শিখাইছিলাম যে এটার 3 এর গুণিতকের আশেপাশে কোনো একটা দিয়ে ভাঙানোর জন্য। আর ওমেগা 26 কে লেখা যায় ওমেগা 24 ইনটু ওমেগা স্কয়ার। তাহলে এখানে থাকতেছে কি 2 ওমেগা 30 ওমেগা 12 মানে কত? 1 ইনটু ওমেগা মানে ওমেগা। আর এখানে কি থাকতেছে? ওমেগা 24 মানে 1 ইনটু ওমেগা স্কয়ার মানে ওমেগা স্কয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত বলতো ভাইয়া? -1। 2 ইনটু -1 মানে কত? -2। -2 হলো অ্যানসার। এরপরে আসো ভাইয়া, যদি ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হয় তাহলে এই ক্ষেত্রে এটার মান কত? একদম সহজ এই ম্যাথটা, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিই। দেখো এই 1 প্লাস ওমেগা এইটুকুর পরিবর্তে তুমি কি বসাতে পারো জানো? মাইনাস ওমেগা স্কয়ার। আর আগে থেকে আছে একটা মাইনাস ওমেগা স্কয়ার। আর এই যে 1 প্লাস ওমেগা, দেখো ভাইয়া একটু দেখো, এই যে দেখো সরি ভুল বলতেছি, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটার পরিবর্তে কি বসাতে পারো? আমরা জানি যে এদের যোগফল হলো -1। আর এখানে কি লিখতে পারো? 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে বসাতে পারো কি? মাইনাস ওমেগা। তাহলে এখানে থাকতেছে কি? -2 ওমেগা স্কয়ার -2 ওমেগা। তাহলে এটা করলে কি আসবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 4 দুগুণে 8। আর ওমেগা কিউবের মান হলো এই যে দেখো -8 কোন নাম্বার। ওকে, এবার বলতেছি কি দেখো, এই যে একটু দেখো ভাইয়া, এটা বলতেছে এটা কি নির্দেশ করে বলতো ভাইয়া? আমরা জানি যে x = যদি হয় -1 প্লাস √3i/2, এটাকে আমরা বলতে পারি ওমেগা। যদি এটা ওমেগা হয় তাহলে এটাকে আমরা কি বলি? ওমেগা স্কয়ার। দেখো -1 মাইনাস √3i/2 ওমেগা স্কয়ার। তাহলে x এবং y, তার মানে y = আমি কি বলতে পারি? ওমেগা স্কয়ার। এখানে কি জানতে চাইছে? 1 - x - y + xy। তো 1 - x মানে ওমেগা, -y মানে ওমেগা স্কয়ার, ওমেগা ইনটু ওমেগা স্কয়ার। 1 মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা কিউবের মান হলো 1। আর এখানে দেখো একটু 1 মাইনাসটা কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর থাকে কি? +1। তার মানে 1 এই ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত? -1। মাইনাসে মাইনাসে কত? +1 তার মানে হচ্ছে কত? 3 হলো আমার কারেক্ট অ্যান্সার। ওকে এবার আসো, একটা মিনিট দেখি আমাদের আর ওমেগার কোনো কোশ্চেন আছে কিনা। না, আমাদের আর মোটামুটি ওমেগার কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, আমাদের আর আশা করি ওমেগার কোনো কোশ্চেন নাই। একটা কোশ্চেন আছে তোমাদের জন্য। বলো এটার অ্যান্সার বলো। বলতেছি কি দেখো, 1 এর ঘনমূল দ্বয়ের যোগফল কত হবে? অলওয়েজ 0 হবে। এবং দুইটা জটিল থাকে। একটা মূল দেখো, একটা মূল ছিল ওমেগা, অপর মূলটি তার বর্গের সমান। হ্যাঁ, ওমেগা আর ওমেগা স্কয়ার। একটা ওমেগা এবং আরেকটা কি ছিল? ওমেগা স্কয়ার। এবং এরা দুইজনে কি ছিল বলতো ভাইয়া? আমরা কি এখানে কি বলতেছে? একটি মূল অপর একটি মূলের বর্গের সমান। ধরো একটা মূল ছিল কি বলতো ভাইয়া? ওমেগা। একটা মূল কি ছিল? ওমেগা। অপর মূলটা কি? তার বর্গ কি হবে বলতো ভাইয়া? অপর একটি মূলের বর্গের সমান। মানে দেখো, একটা মূল যদি ওমেগা হয়, অপর আর একটা মূল কি ছিল? ওমেগা স্কয়ার। তাকে যদি তুমি বর্গ করো সেটা কি সমান হবে বলতো ভাইয়া? ওমেগা সমান হবে। কথাটা একটু প্যাচ আছে যে একটা মূল অপর একটি মূলের বর্গের সমান। অপর একটা মূল তো ওমেগা স্কয়ার, তার বর্গ মানে কত? ω⁴। আর ω⁴ কে তুমি কি লিখতে পারো বলো তো ভাইয়া? ω³ ইনটু ওমেগা, তার মানে 1 ইনটু ওমেগা মানে হলো ওমেগা। তার মানে এটা 1 2 ও 3 হলো সঠিক। ঠিক আছে, ওকে এবার দেখো লাস্ট এখান থেকে আছে যে দেখো ঘনমূলের মূলত্রয়ের যোগফল কত। সব সময় মনে রাখবা, তোমার বর্গমূল হোক, ঘনমূল হোক, চতুর্থ মূল হোক, ষষ্ঠ মূল হোক, যাই হোক না কেন, সব সময় তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। সেটা কি মনে রাখবা? যে তাদের যোগফল অলওয়েজ 0 হবে। সেটা কি? বর্গমূল হলে যেই দুইটা মূল থাকবে, একটা হয় প্লাসের আর একটা হয় মাইনাসের, তার যোগ করলে 0 হবে। ঘনমূলের ক্ষেত্রে
যোগ করলে শূন্য হবে, চতুর্থ মূলের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি করলে শূন্য হয়, এটাই হলো রুলস। তার মানে আমরা এভাবে মনে রাখতে পারি যে যেই কোনো মূলের তাদের যোগফল অলওয়েজ কত হয়, শূন্য হয়। তার মানে অ্যান্সার কত, শূন্য। ওকে ওকে, এবার আসি। ওকে, এবার আমরা কোথায় আসব, এবার আমরা আমরা এখন এখান থেকে এখানে আমরা একটু যাব। এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখব, আমাদের ঘনমূলের পরে আমাদের থাকে চতুর্থ মূল, কিন্তু ষষ্ঠ মূল ওইভাবে আমাদের এগুলা থেকে এমসিকিউ হয় না, তবে বেসিক কিছু জিনিস আমাদের জেনে রাখা ভালো। চতুর্থ মূল থেকে দেখো, চতুর্থ মূল মানে এইটুকু আমরা বুঝতে পারি যে এখানে এক্স এর পাওয়ার কত হয়, 4 থাকে। তো চতুর্থ মূল থেকে আমাদের লক্ষ্য থাকে এক্স এ যাওয়া। আর ষষ্ঠ মূল থেকে দেখো, ষষ্ঠ মূল তোমার বই আসছে সেটাকে এক্স টু দি পাওয়ার 6 আছে, যেখান থেকে আমার লক্ষ্য হলো এক্স এ যাওয়া। এখন এক্স টু দি পাওয়ার 4 থেকে তুমি যদি এটাকে একবার বর্গমূল করো তাহলে চলে যাচ্ছ কোথায়, এক্স স্কোয়ারে। তুমি যখন এটাকে আবার বর্গমূল করো তখন তুমি চলে যাচ্ছ এক্স এ। বুঝতে পারছো কিনা দেখো, মজা না? মানে তুমি প্রথমবার কি করলে, এটাকে একবার বর্গমূল করলা, আবার কি করলা, বর্গমূল করলা, মানে দুইবার বর্গমূল করলে আমার আলটিমেটলি আমরা সেই কাঙ্ক্ষিত মূলে আমরা পৌঁছে যাই। আর যদি এক্স টু দি পাওয়ার 6 এর কথা বলো, একটা মিনিট, আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখো তো, একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখো এক্স টু দি পাওয়ার 6 কে আমি চাইলে এইভাবে লিখতে পারি, যে এটাকে চাইলে কিভাবে লিখতে পারি, দেখো ভাইয়া, এটাকে চাইলে আমি এইভাবে বর্গ করে দিতে পারি, তাহলে বর্গমূল করতে পারি, তাহলে এক্স কিউব আসে। আর এক্স কিউব থেকে আমি যদি এটাকে কি করি, ঘন করে দেই, তাহলে এখানে আলটিমেটলি আমার এক চলে আসে। তার মানে একবার বর্গমূল আরেকবার ঘনমূল করলে আমার কি চলে আসবে বলতো ভাইয়া, কাঙ্ক্ষিত এক্সটা চলে আসবে। তার মানে বর্গমূল ক্ষেত্রে দুইবার আমরা, চতুর্থ মূলের ক্ষেত্রে আমরা দুইবার বর্গমূল করলে আমাদের কি আসে, কাঙ্ক্ষিত মূলটা আসে। ষষ্ঠ মূলের ক্ষেত্রে একবার আমাদের বর্গমূল, আরেকবার হলো আমাদের ঘনমূল করলে চলে আসে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া পঞ্চমূলটার ঘটনা কি? পঞ্চমূলটা তুমি চাইলে এরকম শর্টকাট দিয়ে বের করতে না পারলেও, দেখো আমরা যখন ঘনমূল ছিল তখন এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভেঙে গেছি। আর যখন আমার কি থাকবে বলতো ভাইয়া, পঞ্চমূল থাকবে, তখন এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 অথবা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 এরকম সূত্রে আমাদের ভেঙে করা লাগে। তো এটা যেহেতু বড় প্রসেস, যার ফলে আমাদের বইয়ে ইনক্লুড নাই এই টপিকটা। এখানে আমার চতুর্থ মূল এবং ষষ্ঠ মূল দিয়ে আমরা সহজে করতে পারি বলে, তবে এখান থেকে এমসিকিউ হয় না তেমন একটা। ওকে, ঠিক আছে, চলো আমরা এবার যাব কোথায়, আমরা একটু যাব আই এর কনসেপ্টে। আচ্ছা, আইটা কোথায় ছিল একটু খেয়াল করে দেখো তো। প্রথম বিজ্ঞানী অয়েলার কি করছিল, একদম প্রথমে চিন্তা করে দেখো, উনি যখন √, আমি দেখাইছিলাম যে √-5 আসছে, তখন উনি এটাকে কি করলো, √5 ইন্টু √-1 লিখলো। তার মানে উনি এখানে কি করলো, √5 ইন্টু আই লিখলো। এই √-1 এর পরিবর্তে উনি কি করলো, আই ধরলো। কিন্তু উনি যে ধরছে এটা আমরা বিশ্বাস করে নিছি তখন, তাই না? আই এর মান ধরছে √-1 এবং আই স্কোয়ারের মান কত পেয়েছি আমরা, -1, ওইটার সাপেক্ষে আমরা ধরছি। কিন্তু তার ধরাটা আসলে কতটুকু সত্য সেটা আমরা জানি না। চলো আমরা একটু দেখি আসলে তার ধরাটা আসলে কতটুকু সত্য ছিল। তো এইখানের মধ্যে যে জিনিসটা হয় কি, আমরা আগে একটু সংখ্যা রেখে এঁকে নেই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। ওকে, এই হলো আমাদের সংখ্যা রেখা। দেখো, ওকে, তো আমি তোমাকে আজকে ক্লাসের শুরুতে বলছিলাম এক্স অক্ষ বরাবর আমাদের কি বলতো ভাইয়া, বাস্তব পার্টের মান। তার মানে এটা হবে কত, 1, এটা হলো -1, এটা হলো আই, আর এটা হলো -i। ওকে, খুব ভালো কথা। এখন আমার সব সময় মনে রাখতে হবে, প্রতি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলে লিখতে হবে এটা প্রতি 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তুমি যখন ঘুরাবা, অ্যাঙ্গেল ঘুরলে কি হয় বলতো ভাইয়া, একটি আই গুণ হয়। প্রতি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলে একটি করে আই গুণ হয়। তাহলে এখানে দেখো ভাইয়া, প্রথম আমাদের যখন এখানে আমি 90 ডিগ্রি ঘুরালাম তখন এটা হয় কত, আই, তার মানে আই। এরপরের বার 90 ডিগ্রি ঘুরালে এটা কয়টা আই হয়, 2টা আই। এখন 2টা আই এর দেখো এই জায়গায় মানটা কত আসছে, 2টা আই এর এখানে আসছে কত, -1, এখানে আসছে, এটা আসছে কত, 1, এটা পরে আসছে। এবার তুমি যখন 3টা আই এ যাবা, দেখো আই ইন্টু আই, দেখো 3টা আই এর মান কত আছে, -i।
এবং চারটাই যখন তুমি যাবা দেখো আই ইন্টু আই ইন্টু আই ইন্টু আই, তার মান আসতেছে কত 1। যখন বিজ্ঞানী অয়লার বলছিল যে আই স্কোয়ারের মান -1, তখন আমরা কেউ বিশ্বাস করিনি। যখন সে প্রুভ করলো যে আসলে আই স্কোয়ারের মান কত হয়, -1 হয়। একটু মজা দেখায় তোমাদেরকে, বিজ্ঞানী অয়লার কি করছিল, আই ইকুয়াল টু বলছিল √1, তারপর আই স্কোয়ার ইকুয়াল টু কত হয় -1, আই কিউবটা কত হয় বলো তো ভাইয়া, আই স্কোয়ার ইন্টু আই, তার মানে -1 ইন্টু আই, তার মানে কত হয় -i। আই টু দি পাওয়ার 4 মানে কত, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তার মানে -1 ইন্টু -1, তার মানে কত 1। ক্লিয়ার কিনা? এখন দেখো ভাইয়া এখানে মজার বিষয়টা কি, আমার এখানে যখন আই কিউব ছিল সেটা আমরা দেখি -i, কিন্তু আলটিমেটলি অ্যান্সার কত -i। আই টু দি পাওয়ার 4 ছিল, দেখো ভাইয়া এই যে 1 2 3 4, তার মানে তার মান কত আছে 1, তার মানে আই টু দি পাওয়ার 4 এর মান কত আছে 1, তার মানে হ্যাঁ আই টু দি পাওয়ার 4 এর মান কত, এই যে 1, তার মানে বিজ্ঞানী অয়লার যেটা ধরছিল সেটা সঠিক এবং তার ধারণাটাই সত্যি হয়েছে। এখন মজার বিষয় কি, আই টু দি পাওয়ার 4 এর মান যদি 1 হয়, তোমার একটু খেয়াল করে দেখো, এটাকে আমি একটু সাইডে নিয়ে যাই, দেখো একটু দেখো, আই টু দি পাওয়ার 4 এর মান যদি 1 হয়, আই টু দি পাওয়ার 5 এর মান কত হবে বলো তো ভাইয়া, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, তার মানে 1 ইন্টু কত বলো তো ভাইয়া, 1 ইন্টু আই, তার মানে আই। আই টু দি পাওয়ার 6 কি হবে, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, তার মানে কি হবে বলো তো ভাইয়া 1 ইন্টু আই স্কোয়ার, তার মানে কত -1, তার মানে কত দেখো -1। আই টু দি পাওয়ার 7 কত হবে দেখো, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউব, যেটাকে আমি কি বলতে পারি, আই টু দি পাওয়ার 4 মানে 1 ইন্টু আই কিউব, আই কিউবের মান কত -i, তার মানে -i। আই টু দি পাওয়ার 8 কে আমি চাইলে লিখতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4, মানে 1 ইন্টু 1, তার মানে হলো কত 1। এখানে একটা মজার বিষয় কি বের করলাম জানো, আই এর পাওয়ার যখন 4 এর গুণিতক ছিল 4 ছিল, তখন আসছিল কত, তখন আসছিল আমাদের 1। আই টু দি পাওয়ার 8 যখন হয়েছে তখন আসছে 1। আমি যদি বলি তোমাকে আমি যদি একটু বলি, আই টু দি পাওয়ার 12, আই টু দি পাওয়ার 16, আই টু দি পাওয়ার 12, আই টু দি পাওয়ার 16, আই টু দি পাওয়ার 20, আই টু দি পাওয়ার 24, এভাবে 4 এর গুণিতক আকারে যত যাবে তার মান হবে অলওয়েজ 1। কত হবে 1। তার মানে আমি এখান থেকে বলতে পারি আই টু দি পাওয়ার 4n ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া 1 হবে। আই টু দি পাওয়ার 4n ইকুয়াল টু কত হবে 1 হবে 1। তার মানে আই এর পাওয়ার যখন 4 এর গুণিতক আকারে থাকে তার মান কত হয় বলো তো ভাইয়া 1 হয়। এখন ধরো ভাইয়া তোমাকে জিজ্ঞেস করলো আই টু দি পাওয়ার 99 এটার মান কত, আই টু দি পাওয়ার কত বললো 99, এটার মান কত। এখন তুমি তো বিরম্বে পড়ে যাবা যে আল্লাহ এটার মান কিভাবে বের করে, তাই না? আমি জানি তুমি অনেকটা ভয় পেয়ে গেছো, কিন্তু আমি তোমাকে একটু আগে ওখানে ওমেগার ক্ষেত্রে কি শিখাইছিলাম বলো তো ভাইয়া, 3 দিয়ে ভাগ করে নিবা, ভাগশেষ যেটা থাকবে সেটাই হলো আলটিমেটলি অ্যান্সার। তাহলে এখানে কি হবে, এখানে 4 দিয়ে ভাগ করবা, 99 কি হয় 4 দুগুণে 8, আর এখানে থাকে 19, 4 4 কত 16, থাকে কত 3, তাহলে একটা মিনিট 3, তার মানে কত আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 3 এর মান কত মনে রাখবা সবসময়, এর মান কত বলতো ভাইয়া -i। ওকে, আশা করি এইভাবে তুমি চাইলে সবকিছু বের করতে পারো। তো এখানের মধ্যে কয়েকটা জিনিস আমাদের একটু জেনে রাখতে হবে, কয়েকটা জিনিস আমাদের বের করার স্বার্থে আমাদের কি করতে হবে, জেনে রাখতে হবে। যেমন আমার এখানে আমাদের যেই কয়েকটা জিনিস কাজে লাগবে, আই দেখো প্রথমত আমার লাগবে আই স্কোয়ার, আই স্কোয়ার মান কত হয় -1, আই কিউবের মান কত হয় -i, আর আই টু দি পাওয়ার 4n এটার মান কত হয় 1 হয়। আর কারো কিছু মান দেখো আই ইনভার্স 1, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 1/i। এখন তুমি আমাকে বলো ভাইয়া এই 1 মানে আই কতগুলা বলো তো ভাইয়া, আই এর পাওয়ার কত 4 কাছাকাছি, আর আই কাটাকাটি করলে কি হবে আই কিউবের মান কত -i। তার মানে আই ইনভার্স 1 এর পরিবর্তে আমি কত বসাতে পারি বলো তো ভাইয়া, আই ইনভার্স 1 এর পরিবর্তে আমি এইটা দেখবা সামনে অনেক কাজে লাগবে, কত বসাতে পারি -i বসাতে পারি। ঠিক আছে, এই কয়েকটা বেসিক জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা এই চ্যাপ্টারে এই টপিকের সবগুলো জিনিসে করতে পারবো। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। আমরা আসলে এখানের মধ্যে বলতেছি কি আই টু দি পাওয়ার 70, তো আই টু দি পাওয়ার 70 থাকুক আর যেটাই থাকুক কোনো সমস্যা নেই, আমরা কি করব 4 কে 70 দিয়ে ভাগ করব, 4 একে 4 আর থাকে কত 30, 4 সাথে কত 28 আর থাকে 2, তার মানে আই স্কোয়ার মান কত হবে -1, আই স্কোয়ার মান কত হবে -1। ওকে, এখানে শেষ না, বলতেছে দেখো আই টু দি পাওয়ার 70 প্লাস 1, তার মানে এখানে কত -1, দেখো -1 প্লাস 1 মানে হবে কত 0, 0 হলো কারেক্ট আনসার, 0 হলো কারেক্ট আনসার। ওকে, সরি
ওকে আসো এখানে তোমাকে আমি বলি, আমি যখন ওমেগার কনসেপ্টে ছিলাম তখন আমি কি কি বলছিলাম বলো তো ভাইয়া? ওমেগার পাওয়ার যখন 3 কি হয় বলো তো ভাইয়া? 3 হয় তখন মান কত আসে? 1 আসে। এবং আরেকটা জিনিসও তোমাকে আমি বলছিলাম তখন, কি বলছিলাম একটু মনে করে দেখো তো, একটা জিনিস দেখো মনে করে, সেটা কি বলছিলাম বলো, সেটা কি বলছিলাম যে ওমেগার পাওয়ার যখন 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে থাকে তাদের মান হয় 0। তাহলে একটু খেয়াল করে দেখো, আই আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, যদি এরা থাকে, আই তো আই স্কোয়ার মান কত? -1, আই কিউবের মান কত? আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1, তার মানে কত? এটা অ্যান্সার কত হয়? 0। অ্যান্সার কত? 0। সবসময় মনে রাখবা, আই এর যখন দেখো, আই এর যখন তুমি দেখছো যে পাশাপাশি ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে 4টা সেট আকারে থাকে, তাদের যোগফল হয় 0। এখন যদি কেউ জিজ্ঞেস করা হয় আই টু দি পাওয়ার 48 প্লাস আই টু দি পাওয়ার 49 প্লাস আই টু দি পাওয়ার 50 প্লাস আই টু দি পাওয়ার 51, অ্যান্সার কত হবে? 0 হবে। আশা করি বুঝতে পারার কথা। তাহলে এই কনসেপ্টটা দিয়ে আমাদের এখন অনেকগুলা কোশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে? আশা করি আই এর কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলো আমরা দেখি কোশ্চেনগুলো আমরা কতটুকু সলভ করতে পারি। এখানে এরকম বলতেছে, ঠিক আছে? এখানে কয়টা দেখো, 5 6 7 8 9 আছে পাশাপাশি। আমরা এখন জাস্ট এখানে যে পাশাপাশি যে কোনো 4টাকে একটা সেট আকারে ফালাই দিলাম। এখন তুমি বুদ্ধিমান হলে তুমি যে কোনো একটা চাইলে তুমি এক সাইডেও ফালাইতে পারো, এটা সাইডেও ফালাতে পারো, এটা তোমার ইচ্ছা। তো এখানে থাকতেছে কি, তুমি এইটুকু জানো অ্যান্সার কত? 0। আর আই টু দি পাওয়ার 5 কি লিখতে পারো? আই টু দি পাওয়ার 4 ইনটু আই প্লাস 0, তার মানে শুধুমাত্র আই প্লাস 0, মানে অ্যান্সার কত? আই হলো অ্যান্সার, আই হলো কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কি বলতেছে যে আই টু দি পাওয়ার 4n প্লাস 4, যেটাকে আমরা কিসে লিখতে পারি? এরকম লিখতে পারি, আই টু দি পাওয়ার 4n ইনটু আই টু দি পাওয়ার 4। 4 এর গুণিতক আকারে আছে, বুঝতে পারছো ভাইয়া? তার মানে 1। এটাও 4 এর গুণিতক আছে 1, তার মানে 1 ইনটু 1 মানে হলো 1 হলো অ্যান্সার। ওকে, ওকে, চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে আমাদের চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি আছে বলতেছে যে দেখো আই টু দি পাওয়ার -49, দেখো আই টু দি পাওয়ার -49, এটাকে লেখা যায় 1 বাই আই টু দি পাওয়ার 49। এখন দেখো আই টু দি পাওয়ার 49 কি লেখা যায়? আই টু দি পাওয়ার 48। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে কি করবো? 4 দিয়ে 49 কে ভাগ করবা। তো আমি তো জানি 4 12 48, তার মানে কি দেখো 4 12 48, হাতে থাকে কত? 1, আর এটাই হলো আই এর পাওয়ার, ঠিক আছে? এটাই হলো আই এর পাওয়ার, মানে আই টু দি 1 এর পরিবর্তে আমি কত লিখতে পারি? আই টু দি পাওয়ার 4 বাই আই, তার মানে আই কিউব মানে কত বলো তো ভাইয়া? -i। আই কিউবের মান কত? -i। ওকে, আর কি আছে? এই যে এরকম একটা প্রশ্ন আছে, দেখো আই স্কয়ার ইকুয়াল টু -i হলে -i মাইনাস আই টু দি পাওয়ার -5, 2i -5 আর +i। তো এটা কিভাবে করব? দেখো -i আর -1 বাই আই টু দি পাওয়ার 5, ঠিক আছে? আর এখানে লেখা যায় 2 বাই আই টু দি পাওয়ার 5, ঠিক আছে? আর এখানে কি লেখা যায়? +i। ওকে, এইখানে দেখো -i আর -1 আই টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। আর এখানে কি লেখা যায়? 2 বাই আই টু দি পাওয়ার 4 ইন্টু আই প্লাস কি লেখা যায়? আই। তাহলে এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে -i আর এখানে থাকতেছে 1। আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1 ইন্টু আই। আর এখানে দেখো 2 ইন্টু কি বলো তো ভাইয়া? আই প্লাস কত বলো তো ভাইয়া? আই। ওকে, এখন দেখো ভাইয়া এইটাকে আমি কি লিখতে পারি বলো তো ভাইয়া? এই জায়গায় দেখো, এই জায়গায় থাকতেছে কি? -i আর এখানে 1 উপরে থাকা মানে কি? আই টু দি পাওয়ার 4। আই টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমি 1 লিখতে পারি না, তেমনি 1 এর পরিবর্তে আই টু দি পাওয়ার 4 আর আই। আর এখানে কিছু না থাকা মানে 2 ইন্টু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই প্লাস আই। তাহলে এখানে থাকতেছে কি কি? দেখো 1 তো আছে, ওই 1 এর পরিবর্তে আই টু দি পাওয়ার 4টা বসাইছি। তাহলে থাকতেছে -i আর -i কিউব। আর এখানে থাকতেছে কি? 2 দেখো এখানে আই কিউব, 2i কিউব, আর এখানে থাকতেছে +i। তাহলে এখানে দেখে যেটা থাকতেছে যে সেটা কি থাকতেছে? আই কিউবের মান কত? -i, -i কত? +i, -i +i। আর নিচে যেটাই থাকুক না কেন 0 বাই সামথিং হওয়া মানে হলো
0, তার মানে এটা অ্যান্সার কত 0। ওকে দেখো এবার একটা কোশ্চেন আসছে যে i টু দি পাওয়ার 8n প্লাস 5, যেটাকে আমি লিখতে পারি যে i টু দি পাওয়ার 8n ইন্টু i টু দি পাওয়ার 5। 8n মানে এটার মান কত 1, i টু দি 4 কে লেখা যায় i টু দি 4 ইন্টু i, তার মানে এটার মান 1, তার মানে 1 ইন্টু i মানে হলো i, মানে অ্যান্সার কত i। ওকে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই শেষ হয়ে গেছে। আমি আরো কয়েকটা জিনিস একটু এক্সট্রা করে দেখাবো তোমাদেরকে, তারপরে আমাদের কিন্তু এই পাঠটুকু মোটামুটি শেষ, ঠিক আছে। তো এখন আমরা দেখো আমরা বিবিধ সমস্যাগুলি নিয়ে কিছু কথা বলবো। আমাদের মোটামুটি লাস্ট টাইপ, এটা টাইপ নাম্বারটা কত হবে বলতো ভাইয়া? টাইপ নাম্বারটা হবে এটা, টাইপ নাম্বারটা হবে এটা, টাইপ নাম্বারটা হবে আমরা ঘনমূল দেখলাম, আমাদের এটা টাইপ নাম্বার হবে 5, ঠিক আছে। এখন দেখি আমরা বিবিধে আসলে কি কি আছে, ঠিক আছে। বিবিধের মধ্যে আমাদের কিছু কোশ্চেন থাকে, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের মাঝে মাঝে পরীক্ষা আসে। একটু দেখো √−16 ইন্টু √−4 এটা সমান সমান কত? তো এই ধরনের প্রবলেমগুলো আসলে না তোমরা অনেক খুশি হয়ে যাও। কেন খুশি হয়ে যাও জানো? তোমরা খুশি হয়ে যাও কারণ তোমরা মনে করো যে এটা কি হবে বলো তো ভাইয়া? এটা হবে যে রুটের ভিতরে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু বিষয়টা আসলে ভিন্ন। এটা হলো কি √−16, এটা হলো কি √−4, দুইটা আলাদা আলাদা কি সংখ্যা, কি নাম্বার বলতো ভাইয়া? জটিল সংখ্যা বা কাল্পনিক নাম্বার। তাহলে আলাদা আলাদা করে হলে তার মানে এইটা আর এইটাকে তুমি চাইলেও গুণ করতে পারতেছো না রুটের ভিতরে। তাহলে কিভাবে হবে? এটার পরিবর্তে লেখা যায় 4i, 16 কে আলাদা করে লিখলে 4 আর √−1 এর পরিবর্তে i, আর এটাকে আলাদা করে লিখলে আসে 2i। এবার তুমি গুণ করতে পারবা কারণ 8i², তার মানে হলো -8, ঠিক আছে। এইভাবে আসলে এই ধরনের বিবিধ সমস্যাগুলো করি। আরেক ধরনের আমরা এখন শিখবো, সেটা হলো কি আমাদের পোলার রূপে প্রকাশ করতে বলে মাঝে মাঝে। কোন রূপে বলো তো ভাইয়া? আমাদেরকে পোলার রূপে প্রকাশ করতে বলে, পোলার রূপে প্রকাশ করো, ঠিক আছে। পোলার রূপে প্রকাশ করো। তো পোলার রূপে যখন প্রকাশ করতে বলে তুমি আমাকে বলো জটিল সংখ্যার মধ্যে একেবারে আদর্শ ইকুয়েশনটা কি ছিল? আদর্শ ইকুয়েশন ছিল z = x + i। এই যে x y এগুলো যদি থাকে এটা হলো কার্তেশীয়তে। আমরা যখন সরলরেখা পড়বো তখন আরো ক্লিয়ার হবে এই জিনিসটায়। আর পোলারের ক্ষেত্রে কি হয়, আমাদের r এবং থিটার এই জিনিসগুলো আমাদের আনা লাগে। তার মানে আমরা কিন্তু শিখে আসছি x মানে কি r cos থিটা প্লাস i r sin থিটার, এগুলো আমরা কিন্তু শিখে আসছি। তার মানে r কমন নিলে cos থিটার প্লাস i sin থিটার। এই যে পোলার সমীকরণে প্রকাশের জন্য আমরা জাস্ট এই লাইনটা ইউজ করব। এখানের মধ্যে কি কি জিনিস থাকে দেখো, এখানের মধ্যে আর আমরা কি লাগবে বলো ভাইয়া? মডুলাসের মানটা লাগবে। যেই কোনো জটিল সংখ্যা যদি বলা হয় যে পোলারে প্রকাশ করতে, তার মডুলাসের মানটা লাগবে। আর এখানে কি লাগবে দেখো ভাইয়া? থিটারের মানটা জাস্ট ডিরেক্ট বসাবো, কোনো ক্যালকুলেশন করা যাবে না, জাস্ট বসাই দিলেই হবে। এখন এইটাকে বিজ্ঞানে অয়লার যে কাজটা করছে, আর ইন্টু এই জিনিসটাকে অয়লার কি করছে? e টু দি পাওয়ার i থিটা দিচ্ছে। এই যে e টু দি পাওয়ার i থিটা, দেখো e টু দি পাওয়ার i থিটার ইকুয়াল টু হলো cos থিটা। দেখো কি থাকে? cos থিটা প্লাস i sin থিটা। এই যে ফর্মুলাটা আছে এটা খুব সুন্দর একটা প্রুফ আছে, এটা আসলে তোমাদের কিতাবউদ্দিন স্যারের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। তো এটাকে বলা হয় অয়লার বা ইউলার ফর্মুলা। কি বলা হয়? ইউলার ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমাদের তাহলে কি অয়লার ফর্মুলা যদি আসে e টু দি পাওয়ার i থিটার ইকুয়াল টু কি হবে? cos থিটার প্লাস i sin থিটার। যদি এখানে মাইনাস হইতো তাহলে চিহ্নটা শুধু চেঞ্জ হয়ে যেত, তখন হয়তো cos থিটার মাইনাস i sin থিটার। এইটুকু হলো আমাদের বেসিক কনসেপ্ট পোলার রূপে প্রকাশ। চলো এটা থেকে আমরা দেখি আমাদের কোশ্চেন কি আছে। তো আমাদের এই একটা কোশ্চেন আসছে কুমিল্লা বোর্ড 22 সালে, সেটা কি বলতেছে? -1 প্লাস i এর পোলার রূপে প্রকাশ। তো পোলার রূপে প্রকাশের জন্য আমরা কি জানি? r cos থিটার প্লাস i sin থিটার। তাহলে আমার r লাগবে, r এর মানটা আমরা বের করে নেই। r ইকুয়াল টু কি হবে? -1 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে কত? √2। তার মানে আমরা r এর মানটা পেয়ে গেছে। তার মানে আমরা যদি বসাই দিই দেখো এখানে কি হবে, এবং আমরা একটা জিনিস বের করে নিতে হবে, সেটা হলো কিসের মান? থিটারের মানটা। এখানে দেখো ভাইয়া, এখন থিটার মান আমরা কিভাবে বের করব? ওই যে মনে আছে আমরা যে একটু আগে শিখে আসছিলাম, সেটা কিসে শিখে আসছিলাম? আমরা কিসে শিখে আসছিলাম বলো তো? আমরা শিখে আসছিলাম কোথায় বলো? কোথায় শিখে আসছিলাম? আমরা শিখে আসছিলাম আর্গুমেন্টের মধ্যে। দেখো -1 মানে এই দিকে আর i এই চতুর্ভাগে, তার মানে আমাদের কি হবে বলো তো ভাইয়া?
আমাদের এটার জন্য সূত্র হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানের মধ্যে পাই মাইনাস টেন ইনভার্স মাইনাস মাইনাস দেখো 1/-1 তার মানে পাই মাইনাস টেন ইনভার্স 1 আর এটা করলে হবে পাই/4 পাই মাইনাস পাই/4 মানে হলো 3π/4 তার মানে 3π/4 জাস্ট এখানে বসাই দেওয়ার পালা এখন। তার মানে √2 cos 3π/4 প্লাস i sin 3π/4 এই হলো আমার পোলার রূপে প্রকাশ। √2 cos 3π/4 প্লাস i sin 3π/4 এটাই হলো আমার কি বলো ভাইয়া আলটিমেটলি ম্যাথ। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি যত ধরনের আমাদের ম্যাথ সলভ করা দরকার ছিল আমরা মোটামুটি সবই করে ফেলছি। ঠিক আছে, আমরা মোটামুটি সবই করে ফেলছি। তো এর মাধ্যমে আমাদের কি হয়েছে, আমাদের জটিল সংখ্যা পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা চেষ্টা করেছি জটিল সংখ্যা যত ধরনের কোশ্চেন আসতে পারে এবং যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমরা সব কিছু সলভ করে দেওয়ার জন্য, এবং তোমাকে পুরো একটা ক্লাসে আমি জটিল সংখ্যার বেসিক থেকে শুরু করে আপডেট ধরনের যত ধরনের কনসেপ্ট আছে সব কিছু ক্লিয়ার করে দিছে। তার মানে এই ক্লাসটা করার পরে আশা করবো যে জটিল সংখ্যা তোমার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, এবং তোমরা টেস্ট পেপার সলভ করলে কোনো প্রবলেমে যদি আটকে যাও এই চ্যাপ্টার থেকে, তোমরা অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে পোস্ট করবে, সেখান থেকে সলভটা চলে আসবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হলো যে তোমাদেরকে যে SW গুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই গ্রুপে পোস্ট করে দিবে, এবং আমি কমেন্টের মধ্যে এই ক্লাসের স্লাইডটা দিয়ে দিব। তো আশা করবো যে তোমরা পুরো ক্লাসের সব কিছু বুঝতে পারছো। তারপরও যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবে, এবং কয়েকটা ম্যাথে হয়তো বা কিছু মিস্টেক ছিল ছোট ছোট, এই মিস্টেকগুলো কি কি ছিল, যে কোন কোন জায়গায় ভুল ছিল ওগুলো কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।